মানুষের জীবন, সংস্কৃতি এবং মানুষের জীবন পদ্ধতি, বিশ্বাস ব্যবস্থা, সমাজ কাঠামো, ক্ষমতা কাঠামো নিয়ে যিনি গবেষণা করেন এবং তার লেখায় যেগুলো আমরা পাই, আমরা এখন তার কথা শুনবো। তো শুরুতেই যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় বিশ্ব সাহিত্যে আফ্রিকা, আমি একটু গৌরচন্দ্রিকা করতে চাই, তারপরেই আমি আমাদের সম্মানিত আলোচকের কাছে চলে যাব এবং তার কাছ থেকে শুনবো। এবং আমি মনে করি যে গৌরচন্দ্রিকা একটু দরকার, তাহলে আলোচনার সূত্র সেখান থেকে আমরা পাবো এবং আমাদের সম্মানিত অতিথির কাছে আমাদের জানার এবং কৌতূহল প্রকাশের কিছু সূত্র আমরা পেয়ে যাব। ইউরোপীয়রা আফ্রিকাকে দেখেছে কৃষ্ণ চশমা দিয়ে, আর বাকি বিশ্ব এদের দ্বারা প্রভাবিত হয়ে আফ্রিকার যে রূপ দেখেছে তাও কৃষ্ণ বা কালো। প্রায় বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্তই তো আফ্রিকার সাথে বাকি বিশ্বের শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কই ছিল, আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ করা হয়নি। এর জন্য ঔপনিবেশিক মানসিকতাই অনেকাংশে দায়ী। আফ্রিকি সাহিত্যের লৈখিক রূপ প্রাচীন নয়, নবীন, কিন্তু এর মৌখিক সাহিত্যের অসাধারণ প্রাচীনত্ব, গভীরতা, জীবন ঘনিষ্ঠতা, দার্শনিকতা, কাব্যিক ব্যঞ্জনা, রূপকল্পতা ও বৈদগ্ধ্যতা বিশ্বের যে কোনো প্রান্তের সাহিত্য পাঠককে মুগ্ধ করে, চমৎকৃত করে। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই, এমনকি আফ্রিকার দেশসমূহেও আফ্রিকি সাহিত্য পাঠ উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করতে পারেনি। এমনকি বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়েই প্রায় সাম্প্রতিক সময় পর্যন্তই আফ্রিকি সাহিত্য প্রায় অবহেলিতই রয়ে গেছে। আফ্রিকি সাহিত্যের এই অবহেলিত অবস্থার জন্য ঔপনিবেশিক মানসিকতা ও ঔপনিবেশিকদের সূক্ষ্ম রাজনীতি দায়ী। রাজনীতিতে পক্ষ থাকে, বিপক্ষও থাকে, এখানেও তাই। ঔপনিবেশিকরা পক্ষ আর আফ্রিকা বিপক্ষ। ঔপনিবেশিকদের ক্ষমতা চর্চার সব উপসঙ্গই আছে। সমুদ্র পাড়ি দেওয়ার জাহাজ আছে, যুদ্ধ করার ঘোড়া আছে, ঢাল তলোয়ার আছে, বন্দুকও আছে। তাদের ভাষা আছে, যুদ্ধ জয় করার কাহিনী ও একপাক্ষিক গৌরব গাথা লেখার জন্য বর্ণমালাও আছে। অপরপক্ষে আফ্রিকিদের ভাষা আছে, কিন্তু বর্ণমালা নেই। সাহিত্য আছে, মৌখিক, লৈখিক নয়। আফ্রিকায় প্রথম মানব জিনজানথ্রপাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। কৃষিকাজের উদ্ভব হয়েছে এখানে, কিন্তু এর নৃতাত্ত্বিক সমৃদ্ধির ইতিহাস লেখার বর্ণমালার উপস্থিতি নেই আফ্রিকি ভাষায়। কাজেই আফ্রিকাকে নিয়ে ইউরোপীয়রা নিজেদের মতো করে বয়ান তৈরি করে। এটি ঔপনিবেশিক রাজনৈতিক বয়ান, যার বাহক হিসেবে ঔপনিবেশিকদেরই সাহিত্য বেশ প্রচারণা চালায়। রাজনীতি চর্চার স্থান শুধু মাঠ ময়দান বা রাজপথ নয়, সাহিত্যের বিস্তীর্ণ ক্ষেত্রেও রাজনীতির লালন, পৃষ্ঠপোষকতা ও উদ্দীপনা সরবরাহ করে থাকে। এই সাহিত্যকে পশ্চিমারা রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করেছে, মূলত ঔপনিবেশিক প্রেক্ষাপটে আফ্রিকাকে অঙ্কন করতে গিয়ে। এই রাজনীতি আফ্রিকাকে নেতিবাচক চিত্রকল্প দিয়ে উপস্থাপন করা। এই রাজনীতি আফ্রিকায় পশ্চিমা ঔপনিবেশিকদের তথাকথিত সভ্যতা প্রতিষ্ঠার অজুহাতে অত্যাচারের স্টিম রোলার চালানোর ইতিহাসকে জায়েজ করার জন্য। এই রাজনীতি আফ্রিকার মাটিতে নীতি বিসর্জন দিয়ে শুধু রাজ প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। এমনকি উত্তর ঔপনিবেশিক কালেও, নয়া ঔপনিবেশিকতার যুগেও আজ রাজ এখনো জেকে বসে আছে স্থানীয়দের মনস্তত্ত্বের অনেক অংশ জুড়ে। আমরা এই স্থানীয়দের মনস্তত্ত্ব, যিনি স্থানীয়দের অতি ঘনিষ্ঠ ছিলেন, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের ভাষা এবং তাদের জীবন ব্যবস্থাকে যিনি খুব কাছ থেকে দেখেছেন,
এবার আমি তার কাছে চলে যাচ্ছি। এবার আমি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বক্তা জনাব কাজী রাফির কাছে আসছি। প্রথমে আজকের আন্তর্জালিক আলাপের বিষয়বস্তু উল্লেখ করেই আপনার কাছে জানতে চাইব যে আসলেই বর্তমানে বিশ্ব সাহিত্যে আফ্রিকি সাহিত্যের অবস্থান কোথায় বলে একজন লেখক হিসেবে আপনার মনে হয়? আপনি নিজে আফ্রিকার উপর তুমুল জনপ্রিয় দুটি উপন্যাস লিখেছেন, একটি ধূসর স্বপ্নের সাসান্দ্রা, অপরটি লে জো নদীর তীরে। আপনি আফ্রিকাকে কাছ থেকে দেখেছেন, আফ্রিকাকে আপনার অভিজ্ঞতায় ধারণ করেছেন। অভিজ্ঞতার সঙ্গে গবেষণার যোগ না ঘটলে ভালো সাহিত্য সৃষ্টি হয় না। আপনি এই দুয়ের সমন্বয়ে রচনা করেছেন আপনার এই দুটি উপন্যাস। তার আলোকে আপনার কাছে আমি জানতে চাই বর্তমানে বিশ্ব সাহিত্যে আফ্রিকি সাহিত্যের অবস্থান কোথায়? অনেক ধন্যবাদ ইলহাম ভাই। আমি প্রথমেই সিটি কলেজের ইংরেজি বিভাগের সকল শিক্ষক, অধ্যক্ষ থেকে শুরু করে সকল শ্রদ্ধেয় শিক্ষক এবং ছাত্রছাত্রী যারা আছেন তাদের কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে আজকে আফ্রিকান সাহিত্য নিয়ে এবং আফ্রিকান সাহিত্য বিশ্বের কোথায় অবস্থিত বা বিশ্বের প্রভাব এখন এই মুহূর্তে কতটুকু বা আমি কিভাবে দেখেছি আফ্রিকান সাহিত্যটাকে, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানো। আমি ইংরেজি বিভাগের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি, বিশেষত ডক্টর ইলহাম হোসেনকে। তিনি নিজেও আফ্রিকান সাহিত্য নিয়ে অত্যন্ত জ্ঞান রাখেন এবং অনেক অধ্যবসায় আছে তার নিয়ে। তো কিন্তু আফ্রিকার ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আফ্রিকাকে আমরা দূর থেকে যেভাবে দেখেছি, সেই দেখাটা আমিও তো বাংলাদেশ থেকে ওইভাবেই দেখতাম, বই পড়েও সেটা আসলে স্পষ্টতা ওইভাবে আসতো। কিন্তু আফ্রিকায় গিয়ে আমার মনে হয়েছে যে সাহিত্যের জন্য এটা হচ্ছে পৃথিবীর একটা উর্বরতম ভূমি। কারণ সাহিত্য তো শুধু বই পুস্তকে লেখা গল্প নয়, এটা মানুষের জীবন, তাদের যাপিত জীবনের যে যন্ত্রণা, তাদের যে জীবনার্থী, তাদের যে এই সবকিছু মিলিয়ে যে যে জীবনটা আমি দেখে এসেছি আফ্রিকায়, সেই বিষয়টা নিয়েই আমি আজকে আলোকপাত করব আমার অভিজ্ঞতা থেকে। আমি আবারও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত আছেন। আমি আসলে আফ্রিকার সাহিত্য নিয়ে কথা বলার আগে আমার মনে হয় একটা বিষয় আমাকে স্পষ্ট করা সবার উদ্দেশ্যে প্রয়োজন। সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ওভারভিউ সব ছাত্র এবং যারা আছেন উপস্থিত আজকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে আফ্রিকায় আছে 150 নেশনস। এখন এটা জিওগ্রাফির দিকে যদি আমরা তাকাই, এই জিওগ্রাফিটা তৈরি করেছে ইউরোপ। যদি দেখা যায় গ্রিনল্যান্ড, একটা সময় আমার ছোট্ট বাচ্চা থাকতে ভূগোলের শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, স্যার গ্রিনল্যান্ডকে দেখায় মনে হয় অনেক বড়, আফ্রিকার থেকে কাছাকাছি একটা ইয়ে মনে হয়, আসলে কি আফ্রিকা আর গ্রিনল্যান্ড এক সমান? মজার ব্যাপার হচ্ছে আমি যে আফ্রিকাকে দেখেছি এটা অনেক বিশাল এক একটা দেশ আর এক একটা কন্টিনেন্টের মতো বড়। কিন্তু দেখুন, প্রথমেই খেয়াল করে দেখুন, সাহিত্য নিয়ে কথা বলার আগে আমরা এই জিনিসটাকে আমি একটা স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে আফ্রিকার মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না, ইন্ডিয়া, ইউরোপের প্রায় অর্ধেক ঢুকানোর পরে বেশ কিছু জায়গা ফাঁকা থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর মানচিত্রে আফ্রিকার স্পেসটা কিন্তু তত বড় নয়। তারপরের চিত্রটা আমি বলছি, সেটা হচ্ছে এই যে প্রথম একটা চিত্র আমরা পেলাম যে আফ্রিকা কত বড় এবং পৃথিবী তাকে কিভাবে দেখালো। এর পরে যদি আমরা আসি কোত্থেকে এই কিভাবে এটা ইয়ে হয়েছে, পলিটিক্যালি আফ্রিকাকে কিভাবে ব্যবহার করা হয়েছে। আফ্রিকার সাহিত্য 7ম শতাব্দীতে ঢুকেছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। তার আগে বলছি সেটা হচ্ছে যে
সেনেগালের পথ ধরে যখন ফরাসিরা সমুদ্র পথে আফ্রিকায় ঢুকেছে, তারপর থেকে যে কলোনাইজেশনটা শুরু হলো, এই কলোনাইজেশনের আগে এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে, যেখানে 1880 এবং 1913 দুইটা শব্দ, দুইটা সাল উল্লেখ করা আছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন 1880 সালে যে জায়গাটা ইজিপ্ট এর এই অংশটা যেটা মার্ক করা, এটা হচ্ছে রোমান, এটা হচ্ছে এটা খুব সম্ভবত একটা সাম্রাজ্য, যেটা একটা সাম্রাজ্যের অধীনে ছিল। এর পরবর্তীতে ঠিক আলজেরিয়া থেকে যে সবুজ অংশটা 1880 সালের দিকে যে সবুজ অংশ, নীল অংশটা দেখা যাচ্ছে, সেই নীল অংশটা 1913 সালে বড় হয়ে গিয়েছে। এগুলো কি আসলে? আমি এটা বলতে চাচ্ছি যে এটা আফ্রিকাকে ভোগ দখলের জন্য, ইউরোপের তো নিজস্ব কোনো সম্পদ নাই, ইউরোপের সত্যিকার অর্থে কোনো সম্পদ নাই, তো তারা কিভাবে ধনাঢ্য হয়েছে তার একটা চিত্র বলা প্রয়োজন। তো 1884 সালের নভেম্বর মাসে একটা বার্লিন কনফারেন্স শুরু হলো। এই বার্লিন কনফারেন্সের পর 1885 সালের জানুয়ারি মাসে এই বার্লিন কনফারেন্সটা শেষ হলো। কিন্তু হলো কি, আমরা যে চিত্রটা একটু আগে দেখলাম, সেই চিত্রটা সত্যিকার অর্থে আগের যে আফ্রিকা, সেই আফ্রিকার যে কলোনাইজেশন সেটা সামান্য ছিল। সেইটা হলো কি, এই বার্লিন সম্মেলনে সমস্ত একটা কন্টিনেন্টকে ভাগাভাগি করা হলো, যেখানে আফ্রিকার একজন সদস্য উপস্থিত ছিলেন না, সমগ্র আফ্রিকার একজন রিপ্রেজেন্টেটিভও ছিল না সেই বার্লিন কনফারেন্সে। কিন্তু বার্লিন কনফারেন্সে তারা করলো কি, তারা সমগ্র আফ্রিকাকে বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তাদের কলোনি হিসেবে ভাগ করে ফেলল। এখান থেকেই আফ্রিকার সাহিত্যে যাওয়ার আগে এই জিনিসটা আমি আমার মনে হয় বলা প্রয়োজন ছিল। তো তারপরে আসলো ফরাসিরা, তো আগে থেকে ছিল, এরপরে বেলজিয়ান আসলো। এখন যদি দেখা যায় যে একটা শব্দ আমরা বলি ব্রিজিস্টন, আমি দেখেছি, আমি এক ছোট্ট যখন খুব ইয়াং ক্যাপ্টেন ছিলাম, তখন আমি সামরিক বাহিনীতে অফিসার হিসেবে কর্মরত ছিলাম। প্রথম আমি যখন আফ্রিকায় যাই 2005 সালে, তখন লাইবেরিয়ার পাশের দেশ যে আইভরি কোস্ট, সেখানে আমি বাস করতাম। লাইবেরিয়াতে কি হচ্ছে, লাইবেরিয়াতে বিশাল অঞ্চল ব্রিজিস্টন কোম্পানি দখল করে আছে। এরা কারা? আমেরিকান। এরা কি করছে? এরা সত্যিকার অর্থে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে এই ব্রিজিস্টন কোম্পানি শতবর্ষ আগে $1 করে একর প্রতি আফ্রিকান সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে। এখন এই $1 করে এখন পর্যন্ত তারা প্রতি একরে দিচ্ছে, কিন্তু এই বিশাল ল্যান্ড থেকে আফ্রিকান শ্রম শক্তি দিয়ে ব্যবহার করে তারা এখান থেকে ব্রিজিস্টনের রাবার উৎপাদন করছে এবং সারা পৃথিবীতে ব্যবহার করছে। আমেরিকা এই বার্লিন কনফারেন্সে ছিল না, সুইজারল্যান্ড ছিল না, আর বাকি অন্যান্য দেশ সব ছিল। এখন আসি আমি আফ্রিকা ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচারে আসার আগে, মানে আমি ঢুকছি, তার একটা ওভারভিউ আমার বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে আফ্রিকার নিজস্ব একটা সংস্কৃতি আছে, তাদের ওন কালচার আছে, তাদের রিচুয়ালস আছে, তাদের অসংখ্য ট্রেডিশন আছে। সবচেয়ে বড় কথা যেটা, আফ্রিকায় আমি ট্রাইবস যেগুলোকে বলে, উপজাতি যে সংস্কৃতি গোষ্ঠী যেগুলো বলে, অসংখ্য উপজাতি গোষ্ঠী দেখেছি, যাদের আবার নিজস্ব কিছু ঘরানার সংস্কৃতি রয়েছে। এবং যেমন মৃত্যুর পরে তারা হচ্ছে গান গায়, এটা আমার দেখা। আমি নিজ থেকে সেই মৃত্যুর পরে তারা যেভাবে গান গেয়ে তার স্মৃতি, আমি বোঝার চেষ্টা করছিলাম তারা আসলে কি বলছে। আমার ইন্টারপ্রেটারকে নিয়ে গিয়েছিলাম, সে বলছে যে এই মানুষটার যা স্মৃতিচারণ আছে, সে যা ভালো কাজ করেছে, সেগুলোর স্মৃতিচারণ করে করে তাকে বিদায় জানানো হচ্ছে, এবং এটা গানের মাধ্যমে তারা করে। তো এরকম অসংখ্য সাহিত্যের শাখা আফ্রিকায় রয়েছে। তো সাহিত্যের শাখা বলার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। 1000 বছর আগে প্রাচীন মিশর এবং হায়ারোগ্লিফিক্স সভ্যতা থেকে কিন্তু আফ্রিকার সাহিত্যের সূচনা, এবং এই সাহিত্য 7ম শতাব্দীতে আরব কর্তৃক যখন মিশরটা দখল করা হয়, তখন
এই আরব কর্তৃক মিশর দখলের পরে আরবিয়ানরা সিনাই পর্বত থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী তারা আস্তে আস্তে পশ্চিমের দিকে গিয়েছে। পশ্চিমের দিকে উত্তর আফ্রিকা যেটা, সেই দিকে বাম্বারা, মুর, বিভিন্ন জনগোষ্ঠীর মাইগ্রেশন হয়েছে। ফলে সেই সব বাম্বারা ভাষা, আমি মালিতে ছিলাম যখন, তখন আমি দেখেছি বাম্বারা ভাষাটা বস্তুত একটা অ্যারাবিক টোন রয়েছে। তো এইভাবে এরপরে তো কলোনাইজেশন হয়েছে, ইউরোপের মিশনারিজরা গিয়েছে আফ্রিকায়। ফলে আফ্রিকার কালচারের সাথে, আফ্রিকার সংস্কৃতির সাথে, আফ্রিকার সাহিত্যের সাথে, জীবন আচরণের সাথে একটা বিশাল মিথস্ক্রিয়া ঘটেছে ইউরোপ এবং আরবিয়ান সাহিত্যের। তো এই 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 জাতিগোষ্ঠীগুলো তারা পরবর্তীতে, তারও আগে সপ্তম শতাব্দীতে যখন আরবিয়ানরা উত্তর আফ্রিকায় এই সাহিত্যগুলো বয়ে নিয়ে গিয়েছে বাম্বারা, মুর এদের সাথে, পাশাপাশি অদ্ভুতভাবে সেল্টিক ভাষায় এবং জার্মান ভাষায় ইথিওপিয়াতেও কিন্তু প্রথম ওই সময়টাতে প্রথম হচ্ছে লিখিত গ্রন্থেরও সন্ধান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে সপ্তম শতাব্দী থেকে যদি শুরু করি আফ্রিকার এই সাহিত্যের যাত্রাটা, এরপরে 1600 থেকে 1900 সাল পর্যন্ত যখন কলোনাইজেশন হলো, এবং এই কলোনাইজেশনের সময় তারা মিশনারিজ গুলো করলো কি, তাদের ধর্ম প্রচারের উদ্দেশ্যে আফ্রিকার ভিতরে ঢুকে গেল। এই যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আফ্রিকায় যখন ঢুকে গেল, তারপরে তারা সেখানে বিভিন্ন চার্চ, বিভিন্ন কিছু প্রতিষ্ঠা করলো, তাদের বাইবেলকে তাদের ভাষায়, তাদের যে হেটারোজেন, যে আদিবাসী যে ভাষাগুলো ছিল, সেই ভাষাতে অনুবাদ করার কাজ শুরু করলো। বাইবেলটা ছড়িয়ে গেল। এখন বাইবেলের ফোকস থেকে শুরু করে, বাইবেলের যে হিতোপদেশ থেকে শুরু করে, এগুলো আফ্রিকার সংস্কৃতির সাথে একটা মিথস্ক্রিয়া তৈরি করলো। এখন আমি আসছি হচ্ছে এই সংস্কৃতি যখন তৈরি হয়ে যাচ্ছে আফ্রিকাতে, আমরা যদি খেয়াল করি, আমরা যখন যারা এখানে বয়সী জন আছেন তারা খেয়াল করে দেখবেন, আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, এই যে সাহিত্য, এর সাথে আমাদের দেশের ভূমিকা মানে মিল কোথায় আমি পেয়েছি, সেটা হচ্ছে যে তাদের লিখিত মৌখিক সাহিত্য, যেটা আলজেরিয়াতে খুব ব্যাপকভাবে প্রচলিত ছিল। তারা মুখে মুখে গল্প বলতো, তাদের অতীতের গল্প, তাদের মিথস, তাদের হচ্ছে বানানো গল্প, তাদের বীরত্বের গল্প, তাদের শিকারের গল্প, এই গল্পগুলো বলে বলে প্রজন্ম থেকে প্রজন্মে তারা করতো কি, আগের দিনের গল্পগুলো পরবর্তী প্রজন্মকে দিয়ে যেত। তো এইভাবে তাদের দুইটা ফর্মের সাহিত্য তৈরি হতে থাকে। একটা হচ্ছে ওরাল লিটারেচার, যেটাকে ওরেটর বলতে পারি আমরা, তার মধ্যে বিভিন্ন ধরনের ফক টকস রয়েছে। তারপরে আমি যে একটু আগে বলছিলাম যে তাদের মৃত্যুর পরবর্তী যে সঙ্গীত, সেসব রয়েছে। এইভাবে তারা প্রেইজিং করার একটা ব্যাপার ছিল তাদের সাহিত্যে। একজন রাজা বা প্রধান, একটা গোত্র প্রধান, তাকে উদ্দেশ্য করে অনেক সময় প্রেইজ করা হতো, এবং তার জন্য আমি এখনো সেই সংস্কৃতি দেখে এসেছি আফ্রিকাতে। ভাড়া করা দল নিয়ে আসা হতো, তারা করতো কি, তারা কবিতা রচনা করতো তার প্রশস্তিমূলক। আমরা দেখি যাত্রাপালা বাংলাদেশে যখন হয়, তখন আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, যাত্রাপালার শুরুতে কিন্তু এক ধরনের বন্দনা গীতি করা হয়, কিন্তু এই বন্দনা গীতি সূচনা লগ্ন কিন্তু আফ্রিকা, এই প্রেইজ করার সূচনা লগ্ন কিন্তু আফ্রিকা। এবং আফ্রিকার, আমি বলছিলাম ভূমি যদি দিকে তাকাই আমি, দুইটা ভূমি আছে আফ্রিকা। একটা হচ্ছে বিশাল মরুভূমি, আর একটা হচ্ছে বিস্তৃত বনভূমি। তো হাসান আজিজুল হক স্যার একদিন একটা বক্তৃতায় বলছিলেন যে খুব সম্ভবত যেখানে বনভূমি থাকে সেখানে সাহিত্যের জন্ম হয় না, সাহিত্যের জন্ম হয় সেখানে যেখানে বিস্তৃত ভূমি রয়েছে, যেখানে রয়েছে আমি দেখার জন্য, যেখানে অবারিত আমার চোখ অনেক দূর পর্যন্ত যায়, এবং
আহ সেই ভূমি থেকে আমরা সাহিত্যের উপাদান অনেক পেয়ে থাকি। কিন্তু কথাটা কতটা সত্যি আফ্রিকায় গেলে সেটা বোঝা যায়। আমি কিছু ছবি দিয়েছিলাম ওই অধ্যাপক ইশতিয়াককে, তিনি দেখাচ্ছেন এখানে ছবিগুলো। তো আমি আফ্রিকার এই ২ চিত্র দেখেছি। আরেকটা কি দেখেছি আমি আফ্রিকায়, যেটা আমাদের সাহিত্যের সাথে মিল রয়েছে। আমাদের এখানে আ আ পুঁথিপাঠ ছিল একটা সময়, এবং পুঁথিপাঠ আমাদের সাহিত্যে বড় একটা ভূমিকা রেখেছে। আফ্রিকাতেও সেটা সেই চর্চা কিন্তু ছিল। এখন ছবিতে দেখা যাচ্ছে এটা মনে হয় খুব সম্ভবত তিম্বুকতুর একটা মসজিদ। ১২শ শতাব্দীতে এই মসজিদটা নির্মিত হয়েছিল। যেটা আমি বলছিলাম যে উত্তর আফ্রিকায় যখন ৭ম শতকে সিনাই পর্বত থেকে আরবসরা মুভ করেছিল, মাইগ্রেশন, এটাকে অভিপ্রয়াণ বলা হয়। তখন তারা এই মসজিদটা নির্মাণ করেছিল, এবং এটা অনেক বড় একটা মসজিদ। এটা মানে কল্পনা করা যায় না। সেই সময়ের মাটির মসজিদ এখনো টিকে আছে। তো আহ আফ্রিকার সাহিত্যের ৩টা ওয়েভ আছে। এখন আমি এইখানে আমার বক্তব্যটা একটু সীমিত করে অধ্যাপক ইলহাম হোসেনের কাছে আমি একটা আসলে এটা ইন্টারাকশন করে করতে চাচ্ছি আলোচনাটা। আমি অধ্যাপক ইলহাম হোসেনের কাছে ফিরে যাচ্ছি। আমি এরপরে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে 3 ওয়েভস অফ লিটারেচার ইন আফ্রিকা। আফ্রিকায় ৩টা ওয়েভ ধরে ধরে কিন্তু এই লিটারেচারের বিকাশ ঘটেছে। সেটা আমি বলার আগে আমি অধ্যাপক ইলহাম হোসেনের কাছে জানতে চাইবো, তিনি এবং কাজল বন্দ্যোপাধ্যায় স্যার, তারা একটা আফ্রিকি সেন্টার করেছেন, যেখানে আফ্রিকান সাহিত্য নিয়ে চর্চা হয়, যেখানে মনে হয় কয়েকটা সাময়িকীও, কয়েকটা ইয়েও প্রকাশ করা হয়েছে, ম্যাগাজিন, সমস্ত আফ্রিকা সংক্রান্ত লেখা। আমার থেকে একটা ভ্রমণ গদ্যও নিয়েছিলেন তারা। তো আমি এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি জানতে চাইছি, আমি একজন হিসেবে, যে কোন বোধ থেকে, কোন ভাবনা থেকে, কেন আফ্রিকাকে এত জানার আগ্রহ তাদের হলো যে তারা আফ্রিকার সাহিত্য নিয়ে একটা একেবারে আফ্রিকা সেন্টার খুলে বসলেন। অধ্যাপক ইলহাম হোসেন। ধন্যবাদ রাফি ভাই। আজকে আসলে আপনার কথাই আমরা শুনবো, তারপরেও আপনি যেহেতু জানতে চেয়েছেন আমি অবশ্যই বলবো যে আমি আসলে একটা বিষয় দেখেছি যখন আফ্রিকার সাহিত্য পড়তে গেছি এবং ওদের উপন্যাস যখন পড়েছি, ওদের নাটক যখন পড়েছি, তখন আমার মনে হয়েছে যে আমাদের সাথে ওদের, বিশেষ করে রাজনৈতিক অভিজ্ঞতার কথা যদি আমরা বলি, সেখানে বেশ ওতপ্রোতভাবে আমাদের সাথে ওদের মিল আছে। একটা মজার বিষয় হলো যে আমরা আমাদের যখন ইতিহাস বলি, কেন জানি আমাদের সবাইকে ইতিহাস বলতে বললে ভুলেই যান যে ৭১-এর আগেও আমাদের একটা ইতিহাস আছে। আমাদের দেশের যারা ইতিহাস নিয়ে কথা বলেন বেশিরভাগকে আমি বলতে শুনি যে এই ৭১ থেকেই মনে হয় যেন আমাদের ইতিহাস শুরু হয়েছে। আসলে তো তা নয়। আমাদের ৭১-এর আগে ৫২ ছিল। আমাদের ৭১-এর আগে ১৯০৫-এর বঙ্গভঙ্গ ছিল। আমাদের ১৯১১-র আবার বঙ্গভঙ্গ রদ হয়েছে। তারপরে আমাদের সেই সময় জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ তৈরি হয়েছে। ১৯০৬ সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছে। তারপরে আমরা দেখেছি কিভাবে নেহেরু, রবীন্দ্রনাথ, তারপরে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ বোস, এরা কিভাবে আমাদের জাতীয়তাবোধ তৈরিতে আন্দোলন করেছেন। সেই ইতিহাসগুলো আমাদের বর্তমান সময়ের যারা সাহিত্য রচনা করছেন বাংলাদেশে, বিশেষ করে ইতিহাস ভিত্তিক, তারা কেন জানি আমাদের ৭১-এর পরে ওদিকে যাচ্ছেনই না। অথচ অথচ আফ্রিকিরা যারা এখন লিখছেন বা ৫০-এর দশক থেকে লিখছেন, ১৯৫০-এর দশক থেকে, তারা কিন্তু আফ্রিকার একেবারে যে ইতিহাস, আফ্রিকার সেই শতাব্দী প্রাচীন যে সংস্কৃতি, তাদের সমৃদ্ধি, সেগুলোর দ্বারা কিন্তু প্রণোদিত হয়ে তারা সাহিত্য রচনা করছেন এবং ঔপনিবেশিকতা একটা বড় অভিঘাত হিসেবে কাজ করছে তাদের সাহিত্য সৃষ্টিতে, যেখানে আমাদের হয়তো কিছুটা খামতি আছে, এটা আমি লক্ষ্য করেছি। এই যে এছাড়া দেখুন যে নবুগিকে যখন আমি পড়েছি, নবুগির ভাষা বিষয়ে যে অবস্থা,
তিনি 1972 সালে বললেন যে অ্যাবলিশন অফ ইংলিশ ডিপার্টমেন্টকে উনি বললেন যে এটা হলো কলোনাইজেশনের একটা প্রতিষ্ঠান, যারা ইংরেজরা চলে গেছে ঠিকই, কিন্তু এই প্রতিষ্ঠান এখনো আমাদের যে সাহিত্য, আমাদের ভাষাকে মার্জিনালাইজ করছে, আর ওরা কেন্দ্র দখল করে থাকতে চাচ্ছে। কাজে এটার অ্যাবলিশন করা। অ্যাবলিশন মানে এই নয় যে উনি ইংরেজি একেবারে রদ করতে চেয়েছেন, উনি চেয়েছেন যে আমরা থাকবো সেন্টারে। ইংরেজি কেন আমাদেরকে মার্জিনালাইজ করবে, আমরা সেন্টারে থাকবো। যেমন ধরুন 52-তে আমাদের যেটা হয়েছিল, আমাদের মাতৃভাষা বাংলা চাই সে আন্দোলন কিন্তু হয়নি। মাতৃভাষা আমাদের বাংলাই ছিল, বাংলা হবে, এটা পাকিস্তানিরাও জানতো, মেনেও নিয়েছে। জাস্ট বলেছিল রাষ্ট্রভাষা হবে বাংলা। আমরা অনেকেই দুইটাকে ওভারল্যাপিং করে ফেলি, যে আসলে তখন আন্দোলন আমরা করেছি রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা মানে রাষ্ট্রীয় কাজকর্মে আমরা বাংলা ভাষা ব্যবহার করি, কিন্তু মাতৃভাষা বাংলা এই ব্যাপারে পাকিস্তানিদেরও কিন্তু বিধি নিষেধ ছিল না। তো এই যে যখন রাষ্ট্রভাষা বা উর্দু হবে, তখন আমাদের মাতৃভাষার কি অবস্থা, তখন এটা মার্জিনালাইজ হবে। সেই জন্য আমরা যে প্রতিক্রিয়া দেখিয়েছি, এটা কিন্তু নগুগিও দেখিয়েছেন। এই যে ভাষার ব্যাপারে তার যে অবস্থান, অথবা কলোনিয়ালিজমের প্রতি তার যে রিয়াকশন, বা বিদেশি সাহিত্যের আগ্রাসনে আফ্রিকার স্থানীয় সাহিত্যের যে মার্জিনালাইজেশন হয়ে যাওয়ার যে ব্যাপার, এসব থেকেই কিন্তু আফ্রিকার সাহিত্যের একটা বিরাট অংশের জন্ম হয়েছে, যেটা আমাদের এই অংশেও আমরা দেখছি। আমাদের হয়তো বাংলাদেশে কাজ তুলনামূলকভাবে কম হয়েছে এখন আমরা বলছি, কিন্তু ওদের অভিজ্ঞতার সাথে আমাদের অভিজ্ঞতার অনেক সাদৃশ্য আছে বলেই আমি মনে করি যে আফ্রিকার সাহিত্যের সাথে আমাদের সাহিত্যের একটা ইন্টারাকশন, যার মধ্য দিয়ে আমাদের সাহিত্যও সমৃদ্ধ হয়। আমাদের সাহিত্য যদি আমরা আফ্রিকার লোকদের পড়াতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের সাহিত্যের বিস্তৃতিও বাড়বে। আমাদের উদ্দেশ্য এটাই, আমাদের কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য এটাই। যে আমি কিন্তু ইবাদান ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে কথা বলেছি, তারপরে নুসুক্কা ইউনিভার্সিটির প্রফেসরের সাথে কথা বলেছি, এমনকি আফ্রিকা টুডের যিনি এখন সম্পাদক আর্নেস্ট ইমানুয়েলু, ওনার সাথেও আমার কথা হয়েছে। এবং আমি চেয়েছি যে আমরা যেমন আফ্রিকার সাহিত্য পড়ছি এখানে একটা সেন্টার করি, আমাদের বাংলাদেশের সাহিত্যও যেন আফ্রিকায় পড়া হয়। এবং তারা বলেছেন যে এটা তো ভালো প্রস্তাব, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে কাজ করবে। এই যে একটা দেওয়া নেওয়ার মাধ্যমে যে একে অপরের মধ্যে সমৃদ্ধি, একে অপরের জানাশোনার যে বিস্তার বা ব্যাপকতা বাড়ে, সেখান থেকেই আমরা এই কাজগুলো করছি। এখন আমি যেহেতু হোস্ট আর কাজী রাফি আমাদের আজকে গেস্ট, আজকে আমরা মূলত তার কথাই শুনবো। আমি এখন কাজী রাফির কাছেই যাব, যে আপনার যে আলোচনা সেখানে আমরা জানলাম যে আফ্রিকার যে সংস্কৃতি, আফ্রিকার ভাষা, সাহিত্য, এটা কিন্তু অনেক সমৃদ্ধ। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, যে 1498 সালে ভাস্কো দা গামা যখন উত্তর আটলান্টিক এবং উত্তামাশা অন্তরীপ পাড়ি দিয়ে আফ্রিকার পূর্ব উপকূলের দীর্ঘ পাথুরে শহরগুলোতে পৌঁছান, বলা হয় যে মালির যে তিম্বাকতু শহর, সেখানে পৌঁছেছিলেন। তো তখন সেখানকার লোকদেরকে দেখে ভাস্কো দা গামা নাকি খুবই বিস্মিত হয়েছিলেন। সেখানকার রাস্তাঘাট নাকি বর্তমান সময়ে এই সুইজারল্যান্ডের রাস্তাঘাটগুলো যেমন প্রশস্ত সেরকম, এবং মানুষগুলো এত বই পুস্তক পড়তো যে ভাস্কো দা গামার মনেই হয়েছিল এবং তার সঙ্গীদের মনে হয়েছিল যে ওখানে তিনি বইয়ের ব্যবসাও করবেন। এই যে আফ্রিকার সমৃদ্ধ ইতিহাস, এটা আমরা হঠাৎ করে কেন জানি একটা ব্ল্যাক আউট করে দিয়েছি। এটা ঔপনিবেশিক মানসিকতার বশীভূত হয়েই হয়তো করেছি। আমরা তো আজও বলি কালো হাত ভেঙে দাও, এই কালোকে সবসময় একটা নেতিবাচক কিছুর সাথে যুক্ত করাই আমাদের ঔপনিবেশিক মানসিকতারই বহিঃপ্রকাশ। তো যাই হোক, এখন আমি কাজী রাফির কাছে আসবো। যে বলা হয়ে থাকে যে আধুনিক আফ্রিকি সাহিত্য, যার যাত্রা মোটামুটি 1940 এবং 1950-এর দশকে শুরু হয়, আধুনিক আফ্রিকি সাহিত্য বলছি, এবং এটা ঔপনিবেশিকতার অভিঘাতে শুরু হয়, এবং এর প্রতি প্রতিক্রিয়া দেখাতে গিয়ে চিনুয়া আচেবে,
নুগুগি ওয়াথিয়ঙ্গো বেন ওকরি, সেম বেন ওসমান। আপনি সেম বেন ওসমানের কথাও বলেছেন, সেনেগালের কথা বলেছেন। উনি সেনেগালের সাহিত্যিক এবং বলা হয় আফ্রিকি চলচ্চিত্রের জনক। ফারহান নুরুদ্দিন, যিনি সোমালিয়ার বিখ্যাত লেখক। বেসি হেড, বেসি হেড নাইজেরিয়ার দক্ষিণ আফ্রিকার লেখিকা। বুচি আমেশেতা, দ্য জয়স অফ মাদারহুড তার বিখ্যাত উপন্যাস। তায়েব সালি, সুদানিজ ঔপন্যাসিক। এবং আমরা ফ্লোরা নপা, যিনি নাইজেরিয়ার, যাকে আমার মনে হয় যে নারীদের জাগরণের, বিশেষ করে নারীদের সাহিত্যে একটা জায়গা তৈরিতে অগ্রদূত। এদের লেখার মধ্যে আমরা দেখি ঔপনিবেশিকতার অভিঘাতে তারা লিখছেন। তো আপনি তো আফ্রিকায় কর্মসূত্রে প্রায় 2.5 বছর থেকেছেন, বিভিন্ন গোত্র সম্প্রদায়ের সঙ্গে মিশেছেন, তাদের মনস্তত্ত্বেরও খোঁজ খবর করেছেন। আপনারও কি তাই মনে হয় যে আফ্রিকার সাহিত্যের, বিশেষ করে আধুনিক আফ্রিকি সাহিত্যের এই যে উৎসারণ, এই উৎসারণটা কি ঔপনিবেশিকতার প্রতি প্রতিক্রিয়া থেকে হয়েছে? আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো ওখানে দেখেছেন। ধন্যবাদ এলাম ভাই, খুবই জুৎসই একটা প্রশ্ন করেছেন। আফ্রিকা সত্যিকার অর্থে যদি বলা হয় জেগে উঠেছে, জেগে ওঠার যে ব্যাপারটা সেটা হচ্ছে অপ্রেশন থেকে কিন্তু তাদের জেগে ওঠা। আমি ধূসর স্বপ্নের সাসান্দ্রায় একটা বর্ণনা দিচ্ছিলাম এভাবে যে 30টা ট্যাঙ্ক, 7টা জিপ, 80টা হচ্ছে 3 টন লরি, এগুলো সবগুলোতে যত বড় বড় হচ্ছে ইয়েগুলো যাচ্ছে, সবগুলোর গায়ে লেখা গোল্ড। মানে এগুলো আমার যে ইয়েটা ছিল, আমি যেখানে থাকতাম একটা চারদিকে ভীষণ বন, পিছনে একটা পাথুরে পাহাড়, ওখানে একটা কাঠের ঘর ছিল, সেখানেই ফরাসিরা একসঙ্গে থাকতো। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এই ঝিঝি ডাকা বন, ভীষণ একটা বনায়নের মধ্যে তাদের সেই কাঠের স্থাপনার ভিতরে আমি যখন বাস করছি, সামনে একটা মহাসড়ক, সেই মহাসড়কটাও মুখ বুজে আছে হচ্ছে গাছপালার ফাঁক ফোকরে। সেই মহাসড়ক দিয়ে আমি দেখেছি যে চিত্র, সেটা হচ্ছে এরকম একটা করে জিপ, সেখানে একজন অফিসার আছেন, উপরে হেলিকপ্টার 2-1টা যাচ্ছে, তার পিছনে হচ্ছে একটা বড় কার্গো, সেটাতে 2টা করে হচ্ছে কন্টেইনার, প্রত্যেকটা কন্টেইনারের গায়ে লেখা গোল্ড। অর্থাৎ এগুলো সোনার যে খনিজ রূপটা, যাকে বলা হয় ওর, সেটা তারা নিয়ে যাচ্ছে হচ্ছে সান পেড্রো পোর্টে। তো এইটার বর্ণনা আমি আফ্রিকা থেকে লিখছিলাম চিঠিতে, যে এইভাবে আমার চোখের সামনে দিয়ে এরা চলে যাচ্ছে। কিন্তু যখন কোনো, এখানে তো এত জনবসতি এত কম, মাইলের পর মাইল যাওয়ার পরে হঠাৎ করে 2-1জন লোক চোখে পড়ে। তো একজন আফ্রিকান এই দৃশ্যটার দিকে তাকিয়ে আছে, এমন করে তার চোখে তো মানে ঝিকি ঝিকি যেন মানে ভাষাহীন একটা দৃষ্টি। এটা দেখে দেখে তারা এত অভ্যস্ত যে প্রতিবাদ করার তার কোনো ভাষা নাই। এই যে এই জিনিসগুলোর কারণে কি হলো, 1930 সালে আসুন, একটা শব্দ আছে, শব্দটাকে আমরা বলি হচ্ছে নেগ্রিটিউড। এই যে 1930 সালে নেগ্রিটিউড শব্দটার উৎপত্তি হয়েছে, এই যে আমি যে চিত্রটা দেখেছি আফ্রিকায়, এটা আমার ভিতরেই কষ্ট দিয়েছিল যে এদের চোখের সামনে থেকে তাদেরকে কি শেখানো হয়েছে? তাদেরকে শেখানো হয়েছে মেয়েদের সোনা পড়লে অমঙ্গল হয়। তাদেরকে আর কি লোক বিশ্বাস শেখানো হয়েছে? যে মৃত্যুর পরে পুনর্জন্ম লাভ হয়, 15 দিনের মধ্যে আবার জন্মায়। তো যদি কেউ বৃদ্ধ হয়ে মারা যায় তাহলে সে বৃদ্ধ হয়ে জন্মাবে। তাদের ভিতরে বিশ্বাসগুলো কিন্তু আমি দেখে এসেছি, এবং আমি 2005 সালের এই বিশ্বাসগুলো দেখে এসেছি আধুনিক বিশ্বে। এবং সুতরাং তাদের 15-20 বছর 25 বছরে যদি মৃত্যুবরণ করে, তাদের ধারণা হচ্ছে ঠিক 25 বছর বয়সী হয়ে সে আবার যুবক হিসেবে পৃথিবীতে আগমন করবে। তো এই যে মৃত্যুকে পরোয়া না করার যে একটা প্রবণতা, এটা আমি আবিষ্কার করতে গিয়েছিলাম। আমি অধ্যাপকদেরকে প্রশ্ন করছি আবিদজান বিশ্ববিদ্যালয়ের, যে কেন এই মনস্তত্ত্বগুলো কেন কালো বইগুলোতে, ছোট বাচ্চাদের বইগুলো আমি পড়ে দেখেছি। আমি একজন রাইটার তো অনুসন্ধানছিও, তিনি ভিতর ঢুকতে চান, আসলে কেন, আসলে কেন, আসলে কেন, এই কেন উত্তর খুঁজতে গিয়ে আমি দেখেছি তাদের স্কুলের পাঠ্য বইয়ে ব্ল্যাক সোল, মানে ভীতি, ভূত, খারাপ, প্রেতাত্মা সবগুলার
বর্ণনা করা হচ্ছে কালো হিসাবে। আফ্রিকানরা কিন্তু কালো। আর যতগুলো হচ্ছে দেবদূত, যতগুলো হচ্ছে আহ মানবাত্মার মানে অ্যাঞ্জেলস যারা, যাদেরকে ওইভাবে এগুলো এই কাজগুলো করেছে কিন্তু ইউরোপিয়ানরা। তাদের ভিতরে এই জিনিসগুলো একেবারে শৈশব থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং 1985 সালে যে এইডস এর যে বীজটা বপন করা হয়েছে, সেটাও কিন্তু এই বড় রাষ্ট্রগুলোর তত্ত্বাবধানেই এই এইডস এর বীজটা বপন করা হয়েছে। একটাই কারণে, আফ্রিকা যেন মনুষ্য দ্বারা ভর্তি না হয়। আজকে যে জোসেফ কনরাডের দ্য হার্ট অফ ডার্কনেস, তিনি মার্লোকে দিয়ে হার্ট অফ ডার্কনেস এর ভিতরে যাত্রা করাচ্ছেন। সাহিত্যের আলোচনা যেহেতু, হার্ট অফ ডার্কনেস আসতেই হবে। আমি তারপরে এগুলো বলার পরে আপনার সরাসরি উত্তরে যাচ্ছি, যে আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে অপারেশন থেকে এই সাহিত্যের জন্ম কিনা। একজন কলোনাইজার জোসেফ কনরাড কিন্তু রাশিয়ান একজন মানুষ, উনি তারপরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। তিনি বেলজিয়াম সরকারের কলোনাইজার হিসেবে একজন একটা কোম্পানির পক্ষ থেকে যখন কঙ্গো রিভার ধরে যাচ্ছিলেন ভিতরে, তিনি বলছেন দ্য হার্ট অফ ডার্কনেস, অর্থাৎ ইউরোপের চোখে, নামটা শুনে মনে হয় কি মনে হয়, যে ইউরোপের চোখে মনে হচ্ছে যে আফ্রিকা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, তারা জানছে না আফ্রিকা আসলে কি কেমন। সো এ জার্নি অফ মার্লো টু দ্য হার্ট অফ দ্য আফ্রিকা, সেটাকে তিনি মিন করতে গিয়ে একটা স্টেশনের পর একটা স্টেশন, প্রথম স্টেশন, সেন্টার স্টেশন, আউটার স্টেশন, এগুলো এইভাবে উনি বলছেন। বলে যখন ভিতরে ঢুকছেন, তখন তিনি কি দৃশ্য দেখেন। মার্লোর চোখে জোসেফ কনরাড বর্ণনা করছেন হার্ট অফ ডার্কনেসে, সেখানে অনেকগুলো ব্রিজের মতো, এবং প্রত্যেকটা একটা একটা বাড়ি, একটা দূর থেকে উনি যখন বাইনোকুলারে দেখছেন, তখন দেখেন একটা বাড়ি একেবারে গভীর বনের ভিতরে কঙ্গো রিভার দিয়ে যখন যাচ্ছে, একটা বাড়ি। সেই বাড়ির চারপাশটা মানুষের কঙ্কাল, মানুষের খুলি, এগুলো দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ যে কুডস নামে যে চরিত্র, যিনি হচ্ছেন, যার কাছে মার্লো যাচ্ছেন, প্রোটাগনিস্ট অফ দি নভেল দ্য হার্ট অফ ডার্কনেস, তিনি যে যাচ্ছেন, তিনি দেখে তার ভিতরটা আটকে উঠছে, বিং এ কলোনাইজার, তার ভিতরটা আটকে উঠছে। এবং তিনি আফ্রিকার যে অপারেশনটা, আফ্রিকাকে যে শোষণের ব্যাপারটা, সেটা নিয়ে আসলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জোসেফ কনরাড এমন ভাবে উপন্যাসটা লিখেছেন, তিনি কোনোদিন ভাবতে পারেননি যে একসময় আফ্রিকানরা এটা পড়তে পারবে, বা আফ্রিকানরা এটা পড়বে, পাঠ করবে। এত এমনিতেই দুর্বোধ্য ভাষা লাগা। মজার ব্যাপারটা হচ্ছে, এই যে মার্লো যে চরিত্র, সেই চরিত্রটা কি সেও বেলজিয়ান কি বলে কলোনাইজারদের পক্ষে ওখানে কাজ করতে যাচ্ছে। উপন্যাসের যিনি লেখক, তিনিও কিন্তু সেম কাজটা করতে গিয়েছিলেন। মনে হয় আপাত দৃষ্টিতে তিনি আফ্রিকার যে অপারেশন, সেটা উন্মোচন করেছেন, কিন্তু সাথে সাথে কিন্তু তিনি কাজটা যেটা করেছেন, সেটা হচ্ছে যারা কলোনাইজার তারা যে আলো ঢুকাচ্ছে, এটার একটা ইন্ডিকেশন দিয়েছেন। সুতরাং তার পরিপ্রেক্ষিতে চিনোয়া আচেবে কি করেছেন, তিনি করেছেন দ্য থিংস ফল অ্যাপার্টে যে কাজটা করেছেন, সেটা এই যে যোগসূত্র তিনি লিখলেন দ্য হার্ট অফ ডার্কনেস, যে জোসেফ কনরাড সৃষ্টি করলেন, তার প্রেক্ষাপটে কিন্তু ঠিক অন্য জিনিস তৈরি হলো। সেটা হচ্ছে আমাদের থিংস ফল অ্যাপার্টের যে মূল চরিত্র, সে কি করছে, সে নিজের লোকদের ধরে রাখতে পারছে না, নিজের লোকদেরকে সে খুন করে ফেলছে। তার নিজের সন্তান, যারা হচ্ছে এখানে কলোনাইজার হিসেবে এসেছে, যারা চার্চ এস্টাবলিশ করছে, মিশনারিজ, তাদের সাথে যোগ দিচ্ছে। তো তাহলে কি প্রশ্নটা কি দাঁড়ায়, যে এই সাহিত্যটা কি আসলে কোত্থেকে জন্ম হলো? পৃথিবীর প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সাহিত্যের মূল উপাদান হচ্ছে তাদের জীবনার্থী, তাদের প্রতি অপারেশন। এবং লেখকরা কি করেন? লেখকরা হচ্ছে মানুষের জীবনার্থীকেই তুলে ধরার জন্য কলম ধরে, তারা প্রতিবাদী হয়ে ওঠেন, তারা মেটাফোর, সিমিলি, আইরনি করে দেখান যে আমরা যে জীবন যাপন করছি, আমরা যে জীবনের স্বপ্ন দেখছি, সেই জীবনটা আমরা আসলে পাচ্ছি না। সুতরাং আমাদেরকে সেই ধরনের জীবনের প্রতি
আহ আগ্রহী হতে হবে, যে জীবনটা আমরা প্রত্যেকটা মানুষের জন্য নিসর্গত, আমাদেরকে জেগে উঠতে হবে। সেখান থেকে কিন্তু আফ্রিকার আহ সাহিত্যের জন্ম, অনেক সাহিত্যের জন্ম হয়েছে। এখন 1930 সালে যে কথাটা বলতে চাচ্ছিলাম, নেগ্রিটিউড যে শব্দটা আমি বলছিলাম, এটা কি হইলো? এটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি যখন তৈরি হয়েছে, এই ফরাসি কলোনির অধীনে যেসব বুদ্ধিজীবী টাইপের কিছু মানুষ ছিলেন, যারা একটু প্রতিবাদী ছিলেন, যারা সুস্কৃত মনা ছিলেন, যারা আফ্রিকার ভ্যালুস গুলোকে ধারণ করতে চাইতেন, তারা প্রতিবাদী হয়ে ওঠে। এবং আফ্রিকায় আমি আইভরি কোস্টে যখন দেখেছি, তখন আমি খুঁজেছি যে আসলে এদের ভাষাটা কি ছিল। এরা যে ভাষায় কথা বলে, এটা তো ফরাসি, তাদের ভাষা কি ছিল। এবং আপনি যদি খেয়াল করে দেখেন এলাম ভাই, আপনি তো ধূসর স্বপ্নের শাসনদার পড়েছেন, আমি রূপকের মাধ্যমে দেখিয়েছি যে আমার উপন্যাসে যে জার্নি হচ্ছে, কর্নেল ফলব্যাক, তিনি একজন অপহৃত ব্রিটিশ কর্নেল, তাকে উদ্ধারের উদ্দেশ্যে জাতিসংঘ একটা মিশন একটা তৈরি করেছে যে তাকে উদ্ধার করতে যেতে হবে। এখানে ফরাসি একজন ক্যাপ্টেন এলমা, তার অধীনে একটা সেনাবাহিনীর একটা দল যায়, আর বাংলাদেশি তরুণ অথয়ের অধীনে একজন যায়। কোথায় যাচ্ছে তারা? তারাও কিন্তু সাসান্দ্রা নদী ধরে গভীর বনের ভিতরে যাচ্ছে কর্নেল ফলব্যাককে উদ্ধার করার জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কর্নেল ফলব্যাক সেখানে গিয়েছেন কোত্থেকে? তিনি সেখানে গিয়েছেন মাফিয়াদের চরিতার্থ করার জন্য। তিনি সেখান থেকে মালামাল এক্সট্রাক্ট করছেন। ব্রিটিশ সরকার যাকে আসলে পাঠিয়েছে, কিন্তু তিনি ওখানে যাওয়ার পরে তার মনে হচ্ছে যে তিনি ঠিক কাজটা করছেন না। ব্রিটিশ সরকারের সাথে চুক্তি ভঙ্গ করে তিনি মাফিয়াদের সাথে হাত মিলিয়েছেন। এখন আমার এই যে দেখাটা, আমি একজন বাংলাদেশি বা এশিয়ান মহাদেশ হিসাবে এশিয়ান একজন নাগরিক যদি আমি বলি, আমাকে ওই জিনিসটা ভাবিয়েছে। সো আমিও কিন্তু মেটাফোর আয়রনির মাধ্যমে দেখাতে চেয়েছি কি ভয়াবহ রকমের শোষণ চলছে। কঙ্গো নদী দিয়ে যে জোসেফ কনরাড যেটা গিয়েছিলেন কঙ্গোজ রিভার ধরে, আজকে যদি আমি বলি, এই নদী থেকে প্রায় 2.5 লক্ষ মেগাবাইট বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটা ইউরোপ সম্পূর্ণটা নিয়ে যাচ্ছে। 2.5 লক্ষ মেগাবাইট। আমি যে সাহারার এই যে ছবিটা দেখাচ্ছেন, ইশতিয়াক হাসান খুব সম্ভবত দেখাচ্ছেন ছবিটা, সেখানে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে সাহারার ভিতরে রয়েছে রেডিয়াম। আমাদের চোখের সামনে ফরাসিরা এখন কি করছে, মালিতে কি করছে, তারা 1900 গল্পটা বলি তাহলে, 1991 সালে যখন এগুলো মাইন ফিল্ড ছিল মালিতে, সেই মাইন ফিল্ড থেকে তারা রেডিয়াম উৎপাদন করতো, সেখানেই ছিল কারখানাগুলো। আমি একটা গল্প লিখে বসলাম, সাহারার চাঁদ ঘুমাই মরুর জ্যোৎস্নায়। সেই গল্পটাতে আমি দেখিয়েছি এই রেডিয়েশনের প্রভাবে একজন যিনি আরব, যে ছেলেটা আরব এবং হাসমি যে সে আরব, কিন্তু তার যৌনাঙ্গের জন্ম হচ্ছে মাথার পিছন থেকে রেডিয়েশনের প্রভাবে। এবং তার বোনকে নিয়ে সে যখন কাটা ঝোপঝাড়ের মাঝখানে খেলতে যাচ্ছে, উটগুলো ছেড়ে দিয়ে বা দুম্বাগুলো ছেড়ে দিয়ে, তাদের হচ্ছে কাটা ঘরের ঝোপঝাড়ের পাশেই কোন রকমে বেঁচে থাকার যে আবাস, সেখান থেকে তারা ছোট ছোট কাটা গাছগুলো বা একটু বড় কাটা গাছগুলো, সেগুলোতে খেলাধুলা করে বাচ্চারা। হঠাৎ করে তার বোন একদিন যখন ওই যে তারা ঘোরা খেলছে, জাম দিয়ে পার হওয়া, হঠাৎ করে তার বোনের হয় কি ইউরিনেট, মানে সে পেশাবটা কন্ট্রোল করতে পারছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না। নিয়ন্ত্রণ কেন করতে পারছে না? কারণ সে জানে না। সে লজ্জায় করছে কি, আমার গল্পে আমি দেখিয়েছি, মেয়েটা লজ্জায় তার ভাইকে কিছু বলছে না, সে চুপ করে মাথা হাঁটুর নিচে ঢেকে বসে আছে। তার ভাইটা কাছে এসে বলছে যে তুমি কেন আমাদের সাথে খেলছো না? তখন মেয়েটা সে বলছে, আজকে থেকে মনে হয় আমার আর খেলা হবে না, আমার সেই রোগ ধরেছে। ওই যে মনে হয় তারা মনে করতো এটা হচ্ছে আছর বলে, যেমন বাংলা সাহিত্যে আছে আছরের ব্যাপারটা, এই আছর হয়েছে আমার উপরে। তো আলটিমেটলি হয় কি, তার পেশাব অনিয়ন্ত্রিত হয়, এবং এই ছেলেটার আস্তে আস্তে হচ্ছে কি, তার একটা ভয়াবহ রকমের রেডিয়েশনের প্রভাবে তার যে মাথার পিছনে যৌনাঙ্গ সদৃশ অঙ্গটা হয়, সেখানের প্রতি আকৃষ্ট হচ্ছে ফরাসি একজন নার্স, পার্নিলা যার নাম। যখন ফরাসি প্রেসিডেন্ট আসছে, সেখানকার চিত্র আমি বর্ণনা করেছি। কেন আমার মতো এত দূর থেকে গিয়ে একজন রাইটার কেন এই ধরনের একটা মানে গল্পের প্লটকে বেছে নিল?
কারণ দেখুন হচ্ছে যেখানে যেদিন 1930 সালে যেদিন হচ্ছে আণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে সাহারা মরুভূমিতে, পৃথিবীর মানুষ জানে না, শুধুমাত্র রেডিয়াম আবিষ্কারের জন্য। তারপর তার আগে কিন্তু ফরাসি ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক কিছু গিয়েছে। যারা সাব সাহারান এলাকায় বসবাস করত তাদেরকে ট্যাঙ্কের চাকায় পিষ্ট করে মেরে ফেলেছে। তো এখন যদি বলা হয় ইউরোপের 30 বছরের, ফরাসির 30 বছরের ইলেকট্রিসিটি, ইউরোপের 30 বছরের ইলেকট্রিসিটি সংরক্ষণ করা আছে শুধুমাত্র এই রেডিয়াম দিয়ে, আফ্রিকা থেকে নিয়ে আসা রেডিয়াম দিয়ে। সোনা দিয়ে ইউরোপের নিচে অনেক ভর্তি করে রাখা হয়েছে, সেটাও আফ্রিকা থেকে নিয়ে আসা। এই যে অপারেশন, এই অপারেশনের প্রেক্ষিতে যে আরো ব্যাপক সাহিত্য সৃষ্টি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম, 1981 সাল মাইনফিল্ডস থেকে, মালির বিভিন্ন মাইনফিল্ডস থেকে এইসব রেডিয়াম উৎপাদন হচ্ছে। আল কায়দা আক্রমণ করলো। আল কায়দা আক্রমণ করার পর ফরাসিরা তাদের মাইনফিল্ডস গুলো উঠিয়ে নিয়ে চলে আসলো। 2012 সাল, 2012 সালে যখন তারা দেখছে যে এই রেডিয়াম না হলে তো আমাদের একেবারে জাতীয় বাজেট থেকে শুরু করে সবকিছুতে টান পড়ছে, তখন কি করে প্রয়োজন পড়লো, তারা জাতিসংঘকে নিয়ে আসলো, তাদের সরকারকে হাত করে ফেললো। কলোনাইজেশন শেষ হয়েছে 1960 সালের পর থেকে। 60 সালের পর থেকে যখন কলোনাইজেশন শুরু হয়েছে, শেষ হয়েছে, তখন আফ্রিকাকে কিভাবে শোষণ করবে? শোষণ করেছে তারা হচ্ছে তাদের বিভিন্ন সবকিছু এক্সট্রাক্ট করে। যখন এক্সট্রাক্টের পথ বন্ধ হয়ে যাচ্ছিল এইসব আক্রমণে মানুষের কারণে, তখন তারা কি করেছে? তখন তারা 2008 সাল থেকে এই প্রপাগান্ডা শুরু করেছে। সরকারগুলোকে হাতে নিয়েছে, ফরাসি সরকার তাদের সরকারগুলোকে হাতে নিয়েছে, নিয়ে তাদের মাধ্যমে গন্ডগোল তৈরি করেছে। গন্ডগোল তৈরি করে ফরাসি সেনাবাহিনী সহায়তা দিয়েছে। আগে যারা শাসক হিসেবে ছিল তাদের সেনাবাহিনী ঢুকেছে। সেনাবাহিনী ঢুকে কি করেছে? ফরাসি সরকারের সাথে আল কায়দায় চুক্তি করেছে, আমরা এইভাবে এই মাইনফিল্ড গুলোকে ব্যবহার করে আমরা এইভাবে ভাগাভাগি করব। আল কায়দার সাথে চুক্তি ইচ্ছে করে ভঙ্গ করেছে যেন তারা অ্যাটাক করে, আবার অ্যাটাক করেছে। আল কায়দাকে বিশ্বের চোখে খারাপ দেখিয়ে এখন জাতিসংঘ রেজুলেশন পাস করা হয়েছে, ইউএন টু ডিপ্লয়। এই যে বিশ্ব রাজনীতি, ভয়াবহ রাজনীতি আফ্রিকাকে শোষণের জন্য, এই চিত্রটা সাহিত্যে আরো ব্যাপকভাবে আসা উচিত ছিল। আমি ধূসর স্বপ্নের সাসান্দায় নিয়ে এসেছিলাম। আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অত্যন্ত একটা প্রতিবাদী উপন্যাস সৃষ্টির চেষ্টা করেছিলাম একজন সরকারি কর্মকর্তা হয়েও। আমাকে কারণ হচ্ছে আমার বিবেককে খুব নাড়া দিয়েছিল। আমাকে একটা অপারেশনে যেতে হয়েছিল। যদি বলি এলহাম ভাই, এটা একটা হৃদয় বিদারক ঘটনা। ফরাসিরা একটা গ্রামকে করেছে কি, গোত্রে গোত্রে কোন্দল দেখিয়েছে। তারা দেখিয়ে ওই গ্রামের একটা বাচ্চাকে পর্যন্ত, বাচ্চার মাথায় 42টা বুলেট, মাত্র 3 বছরের বাচ্চা, মাত্র 40 দিনের বাচ্চা, তাদেরকে খুন করতে তারা দ্বিধা করেনি। এখন যখন আমাকে বলা হলো এইটাতে একটা এই কোন গোত্র কি করেছে এটার উদ্ধার করতে, আমি কেউ যখন রাজি হচ্ছিল যেতে, আমি বললাম বাংলাদেশের মাথা যেন উঁচু থাকে, আমি বললাম আইল গো। আমি মুভ করেছিলাম সেখানে যাওয়ার পথে, আমরা যেতে পারিনি। অজগর বেষ্টিত ভীষণ দুর্গম বন, এবং মাঝপথে কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন হারিয়ে ফেলে আমার সৈনিক অনেকেই ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, কেউ ভয়ে, কেউ থাকবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাহিনী। যাই হোক, আমি এই ব্রুটালিটি দেখেছি। কারা করেছে এটা? ইউরোপিয়ানরা। সেই হিসাবে আফ্রিকার সাহিত্য কিন্তু হয়নি। এটা হচ্ছে বাস্তবতা। কারণ কি? কারণ নেলসন ম্যান্ডেলার নাম কেন নেলসন ম্যান্ডেলা? এটা তো খ্রিস্টান নেম, উনি তো খ্রিস্টান ছিলেন না। তার উপর আরোপ করা হয়েছে তুমি এই নাম গ্রহণ করো, এবং সে আরোপিত হয়ে তারা তাদের সাথে বাধ্য হয়ে মিলে যেতে হয়েছে। এখনো যারা সরকার প্রধান সেখানে, এখনো যে আফ্রিকাকে আমি দেখেছি যারা সরকার প্রধান, সেই সরকার প্রধানগণ এই বিদেশি শক্তির সাথে মিলিয়ে চলছে। সুতরাং কলোনাইজেশনের পরেও যে আফ্রিকা, সে আফ্রিকা আরো কলোনাইজড হয়ে আছে তাদের নিজস্ব শাসক গোষ্ঠী দ্বারা। এই জন্যই আফ্রিকাতে এখন আমাদের অনেক বড় বড় সাহিত্যিক রয়েছেন, আপনি বলেছেন তাদের কথা, চিনোয়া আচেবে রয়েছেন, তাদের বিখ্যাত কবিতা রয়েছে,
আহ, অনেকগুলো টেলিফোন কনভারসেশন উলে সোয়েঙ্কার আপনি যদি পড়ে থাকেন, লেটার্স টু মার্থা এই কবিতাটা, দেন আফ্রিকা ডেভিড ডিওপের লেখা। আমি আমার একটা উপন্যাসে দেখিয়েছিলাম একটা ফরাসি ক্যাম্পে দেহ বিক্রির জন্য, ধূসর স্বপ্নের শাসনদ্রতে এই চিত্রকল্প রয়েছে, দেহ বিক্রির জন্য মেয়েটা ঢুকেছে। এ তার বোন কি করছে অন্ধকারে বাইরে যে ক্যাম্পটাতে সে ঢুকেছে, মেয়েটা কেন যেন আর আসছে না। কেন আসছে না? কারণ আসলে সে তাকে মেরে ফেলা হয়েছে। কেন মেরে ফেলা হয়েছে? এ মেয়েটা করেছে কি, নিজের শরীরে এইডস এর জীবাণু নিয়ে ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছে সে এইডস মুক্ত। সেই ডাক্তার ইচ্ছা করে সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে এইডস মুক্ত, সে প্রতিশোধ নিতে চায়। কিন্তু যখন ফরাসি ফরাসিরা বুঝতে পেরেছে যে আমাদের এইডস হচ্ছে, কারণ হচ্ছে এরা এইসব শত্রুতা গোপনে গোপনে করছে আমাদের সাথে, তখন মেয়েটাকে মেরে ফেলেছে। কিন্তু তার বোন করছে কি, তার বোন বাইরে যে ক্যাম্পের বাইরে যে ছোট্ট একটা নির্জন ঘর আছে, অন্ধকার ঘর, তার দরজা নাই জানালা নাই, জাস্ট কোন রকম একটা দরজা, সরি জানালা নেই, দরজা আছে, কবরের মতো একটা জায়গা আছে, সেখানে পাতা বিছিয়ে থাকে, পাতা বিছিয়ে রাতে ঘুমায়। এবং সে করে কি, একটা ডাব নিয়ে আসে। তার বোন যখন ক্যাম্প থেকে বের হয়ে আসতো তখন ডাবের জল খেতে চাইতো। তো রাইটার, মানে আমি সেই কাজী রাফি বর্ণনা করছে রাতের অন্ধকারে এই কালো, এত লজ্জা পেয়েছে এই কালো বর্ণটা, এই কালো আধারটা, যে তার বোনের গায়ের রংটাকে সে লজ্জা পেয়ে ঢেকে রেখেছে, পৃথিবীর কেউ জানে না, সেখানে সে অপেক্ষা করছে। এই যে বেদনার, এই যে আর্তিটা, জীবনার্থী, এখানে সাহিত্য প্রচুর উঠে আসবে একদিন, আমি বিশ্বাস করি। আফ্রিকা জেগে উঠবে, উঠছে। আমরা একটা চিত্র যদি আমরা বলি, এখন একটা চিত্রকল্প, একটা চিত্র রয়েছে আমাদের বিখ্যাত পাবলো পিকাসো, যিনি চিত্রশিল্পী, বলা হয় সেই চিত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্র। কোনটা এটা? তিনি একটা ছবি এঁকেছিলেন, সেই ছবিতে দেখানো হচ্ছে যে একটা বিল্ডিং, অনেক উঁচু দালান একটা, সেই দালানে কাচের অনেকগুলো, মানে কাচে ভরপুর। কিন্তু দালানটা একটা সময় একটা উপরে একটা জায়গায় গিয়ে বাঁকা হয়ে গিয়েছে। সরি, কেন বাঁকা হয়েছে? কারণ সেটা ভেঙে পড়ছে। কেন ভেঙে পড়ছে? তিনি ছবিটাতে আঁকলেন এইভাবে যে একটা সূর্য উঠেছে, সেই সূর্যের আলোটা সেই দালানের কাচের উপরে পড়েছে, সেই কাচে, কাঁচটা করেছে কি, তার আলোটাকে প্রতিফলিত করেছে নিচের ভাঙা কাঁচগুলোতে। সেই ভাঙা কাঁচগুলোতে আলোটা পড়ে তার শক্তি দিয়ে বিল্ডিংটা, মানে আরো ওখান থেকে আবার একটা প্রতিসরণের নিয়ম ফলো করে সেটা বিল্ডিং এর মাথার উপরে পড়ছে এবং সেটা ভেঙে যাচ্ছে। পাবলো পিকাসো একজন শিল্পী, তিনি বললেন আফ্রিকা যেদিন জেগে উঠবে, আফ্রিকার প্রয়োজন একজন নেতা, যে হচ্ছে এই সূর্যের মতো, যে আলো দিয়ে একদিন তোমাদের এই সাম্রাজ্য, তোমাদের এই শোষণ ভেঙে ফেলবে। তো আমি মনে করি অনেক লম্বা উত্তর দিয়ে দিলাম আমি। না, আফ্রিকা, হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি। আসলে আপনি আফ্রিকার যে ঔপনিবেশিক পরিস্থিতি, সেখানকার যে ঔপনিবেশিক বাস্তবতা, তার অভিঘাতে যে আফ্রিকার সাহিত্যের জন্ম, সেই ব্যাপারে আপনি বিস্তারিত ধারণা দিয়েছেন। সর্বশেষ পিকাসোর বিখ্যাত পেইন্টিং এর কথাও আপনি বললেন। আসলে পিকাসোর যে কিউবিজম, সেই কিউবিজমের জন্ম তো আফ্রিকাতেই। আফ্রিকাতে, এক্স্যাক্টলি আমি এটা বলতে চাচ্ছিলাম, এক্স্যাক্টলি। কিউবিজমের জন্ম তো আফ্রিকাতেই। আমরা এই যে জ্যাজ মিউজিক, র‍্যাপ মিউজিক, কত কিছু শুনছি এবং পশ্চিমের দিকে তাকিয়ে থাকি এসবের জন্য। এসবের জন্ম তো আফ্রিকাতেই। আফ্রিকাতে, এবং হ্যাঁ, এবং এই যে ইউরোপের যে ভাষা, ইউরোপের ভাষা, সেই ভাষাগুলো অনেক কিছুই তো নিয়েছে হিয়ারোগ্লিফিক্স থেকে, মিশরের সেই হিয়ারোগ্লিফিক্স। অথচ তারা স্বীকার করতে চায় না। এমনকি আমি সার্ডিমারের একটা বইও পড়েছি, যেখানে আছে যে আমরা যে এখন বলি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন সেই 1492 সালে, অথচ সার্ডিমার গবেষণা করে দেখিয়েছেন যে 1492 এর অনেক আগেই আফ্রিকি যারা নেভিগেটর ছিলেন, তারা
আমেরিকায় পৌঁছে গেছেন। হ্যাঁ, এবং এই যে শিকাগো নামটাও কিন্তু একজন নেগ্রোর নাম থেকে এসছে, আফ্রিকি ব্যবসায়ীর নাম থেকে এসছে। কিন্তু পশ্চিমের কেন জানি কার্পণ্য স্বীকার করতেই চায় না। তো যাই হোক, এখন আমি রাফি ভাই আরেকটা বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করব, যে ঔপনিবেশিকতার পরে, বিশেষ করে এই যে উত্তর ঔপনিবেশিক কালে আফ্রিকার যে পরিস্থিতি, সেটা নিয়েও কিন্তু প্রচুর সাহিত্য রচনা হচ্ছে। বিশেষ করে আফ্রিকার প্রায় সব দেশেই রাজনৈতিক ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার সূত্র ধরে সেখানে সেনাবাহিনী বারবার কু করছে এবং রাজনৈতিক অস্থিরতা লেগেই আছে, এবং এইসবকে কেন্দ্র করে কিন্তু প্রচুর সাহিত্য রচিত হয়েছে। তো এখন আপনি তো ওখানে দেখেছেন, এই যে স্বাধীনতার পর, বিশেষ করে 1960 সালের নাগাদ আফ্রিকার প্রায় সব দেশ স্বাধীনতা লাভ করে। তারপরে গণতন্ত্রের পথে যায়, কিন্তু সেখানকার গণতন্ত্র অনেক ভঙ্গুর। এই যে ভঙ্গুর, সেখানকার যে স্থানীয় নেতৃত্ব, তাদের যে ব্যর্থতা, এর পেছনে কারণগুলো কি মনে হয়? আপনি তো থেকে এসছেন, একজন সাহিত্যিকের দৃষ্টিতে আপনার কি মনে হয়? আমি সংক্ষেপে উত্তরটা চাইবো, কারণ আপনাকে জিজ্ঞেস করার আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এই নেতৃত্বগুলো অত্যন্ত, তারা মোটামুটি নির্ধারিত কারা নেতা হবে, এবং তারা এই জিনিসটা তাদের বড় রাষ্ট্রের অঙ্গুলে হেলনেই তারা হচ্ছে সেখানে টিকে থাকে। সুতরাং তাদের স্বার্থ চরিতার্থ করার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই গভর্নমেন্টের প্রধানগুলো। তাদের দেখবেন যে আমি যখন আইভরি কোস্টে ছিলাম, প্যারিসে হচ্ছে সেই প্রেসিডেন্টের বাগবর বাড়ি বাসা, সেখানে তার 3 জন স্ত্রী আছে। তো তিনি কেন, তারা ওই সব কিছু বাইরে পার করে দিয়ে সন্তানদের দিয়ে আমাদের মানে মোটামুটি দরিদ্র দেশগুলোর যে চিত্র, এই কারণে আমি জাস্ট ছোট্ট করে বলতে চাই, দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। আমি অবশ্য চিনো আচেবের ট্রাভেল উইথ নাইজেরিয়াতে এর একটা বিশ্লেষণ দেখেছিলাম। আমি ওই বইটার অনুবাদও করেছি, নাইজেরিয়ার সমস্যা নামে। সেখানে চিনো আচেবে বেশ মজা করে নাইজেরিয়ার সরকারের অর্থাৎ সামগ্রিকভাবে এই রাজনৈতিকভাবে ব্যর্থ সরকারের সংজ্ঞা দিয়েছেন। আমরা তো গেটিসবার্গ অ্যাড্রেসে গণতন্ত্রের সংজ্ঞা শুনেছি আব্রাহাম লিঙ্কনের মুখ থেকে, ডেমোক্রেসি, যেটা গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তো চিনো আচেবে এটাকে একটু মজা করে বলেছেন যে গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর। হ্যাঁ, ওখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ বেশ সবকিছুরই পার্সেন্টেজ পেতে গিয়ে বিদেশি কোম্পানিগুলোর সাথে যোগসাজশ করতে গিয়েই এই রাজনৈতিক ব্যর্থতার জন্ম দেন। তো এবার আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, যে আফ্রিকার সমৃদ্ধি হলো এর বিশাল বৈচিত্র্যতা। যেমন এখানে 3000-এরও বেশি নৃগোষ্ঠীর বসবাস আছে, আবার 2000-এরও বেশি ভাষা আছে। এদের নিজস্ব বিশ্বাস ব্যবস্থা আছে, দেবদেবী আছে, মিথ আছে, ফোকলোর আছে, লোকজ উপকরণ আছে, ভিন্ন ভিন্ন। আফ্রিকার এই বৈচিত্র্যতা শক্তি, আবার কেউ কেউ বলছেন এটা তার দুর্বলতাও, কারণ এত বৈচিত্র্যের কারণে একটা ইউনিফাইড গভর্নমেন্ট তৈরি করা কঠিন। যেমন নাইজেরিয়ার কথাই যদি বলেন, সেখানে 250-র উপরে 350-র মতো নৃগোষ্ঠীর বসবাস, এবং তাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব বিশ্বাস ব্যবস্থা আছে। এই যে ডাইভার্সিটি, এটা কি আফ্রিকার দুর্বলতার জন্য দায়ীও বটে? আফ্রিকার এই যে আজও যে তারা উত্তর ঔপনিবেশিক কালেও যে ঔপনিবেশিকতার লেগাসি বহন করে চলছে, এই ব্যর্থতার মূলে কি এই বৈচিত্র্যতাও দায়ী? আপনার কি মনে হয়? এলম ভাই, বৈচিত্র্যটাকে যদি সত্যিকার অর্থে বৈচিত্র্যময় করে রেখে যদি সত্যিকার অর্থে আফ্রিকাকে ভালোবেসে কোনো গভর্নমেন্ট কাজ করে, তাহলে এই বৈচিত্র্যই কিন্তু তাদের শক্তি হয়ে যায় যেত। এবং আমি মনে করি এই বৈচিত্র্য, যে প্রশ্নটা আপনি করেছেন, আমি স্বীকার করি, বলি হ্যাঁ, আবার স্বীকার করি না, বলি না। কেন?
কারণ হচ্ছে আমি যাচ্ছিলাম বামাকো থেকে আপনার প্রায় 1200 কিলোমিটার দূরে সাহেল রিজন ধরে আহ, এটা গাঁও বলে তিম্বুকতু শহরে আমি গিয়েছি। সেখানে বলছিলেন যে আপনি আহ, সেখানে এত বই ভাস্কো দা গামা দেখেছেন, সেখানে হাতে লেখা কোরআন শরীফ আছে এখনো, সেখানে রিসার্চ সেন্টার আছে এখনো, এবং সেখানে এখন তো আর ওই বই পুস্তকের ব্যাপার নাই সেখানে, এগুলো সব বিলুপ্ত ধ্বংস করে ফেলেছে। কিন্তু আমি যে চিহ্নগুলো দেখেছি, গল্পটা বলি একটা। পৃথিবীতে আজ পর্যন্ত বলা হয় সবচেয়ে ধনী রাজা হচ্ছেন মানসা মুসা। তিনি এখনো বিল গেটসের যে সম্পদ তার থেকে তিনি সেটা অতিক্রম করতে পারেন না মানসা মুসার সম্পদকে। কিভাবে? এই মালিতেই আমি সেই সমৃদ্ধিটা দেখে এসেছি, ধ্বংসস্তূপ দেখে এসেছি। মানসা মুসা 1200 শতকে তিনি 60টা উটের কাফেলা নিয়ে গেলেন হচ্ছে হজ করতে, এবং এই 60টা উটের কাফেলায় এক একটা কাফেলাতে তো শত শত উট থাকে। তিনি মিশর হয়ে আসলেন, আবার মিশর হয়ে ফেরত গেলেন। কিন্তু এই 60টা উটের কাফেলায় কি ছিল? সব ভর্তি সোনা ছিল। এখনো মালিতে প্রচুর ডায়মন্ড আছে, রেডিয়াম আছে তাদের মাটিতে। এখন C-37, C-130 সাউন্ডলেস বড় বড় কার্গো বিমান নামে মাটি নিয়ে চলে যায় ইউরোপে। তো তখন মানসা মুসা হজ করার পরে বলা হয় তিনি মিশর থেকে, মানে তার এত সোনা বেঁচে গিয়েছিল, স্বর্ণ মুদ্রা সোনা বেঁচে গিয়েছিল, তিনি সেই সময় সোনা দান করতে করতে মালিতে ফিরে যান। ফলে সমগ্র পৃথিবীর সোনার দাম অর্ধেক নেমে যায় সে বছর। আপনি এখন চিন্তা করুন, তাদের এই যে ডাইভার্সিটি প্রকৃতির ভিতরে, সম্পদ এটাও একটা ডাইভার্সিটি, তাদের যে এত ট্রাইবস এটা ডাইভার্সিটি, তাদের যে প্রকৃতি এটা ডাইভার্সিটি, তাদের যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে না পারার মানে ব্যাপারটা সেটা ডাইভার্সিটি। মানসা মুসা কি করেছিলেন? আমি মানসা মুসার 1000 কিলোমিটার দূরে নাইজার নদী থেকে তিনি মালির প্রত্যন্ত নাইজার নদী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাঁধ কেটে সেখানে চাষাবাদ করেছেন, তাও ধান চাষ করিয়েছেন। 1200 শতাব্দীতে মানসা মুসা পেরেছেন এই এই বিংশ শতাব্দীতে এসে আফ্রিকার কেউ আর সেটা পারছেন না। কারণ কি? কারণ হচ্ছে স্বার্থ, কারণ হচ্ছে আহ ভালোবাসাহীনতা। ভালোবাসাহীনতা সমস্ত কিছুর অনাসৃষ্টি মানে থেকে শুরু করে সবকিছুর মূল কারণ। এবং ভালোবাসাই হচ্ছে যে সন্তান মাকে, মায়ের গর্ভকে এবং মাটিকে ভালোবাসেন, যে নিজের জীবনকে মায়ের গর্ভের কারোর জন্য মায়ের পোশাকে সংস্কৃতিকে দেখতে চান, সেই সন্তান কিন্তু কখনো এই কাজগুলো করেন না। সেই সন্তানের অভাব পড়েছে। মানসা মুসা যদি পারতেন ওই সময় মালিকে এই সমৃদ্ধিতে নিয়ে যেতে, যখন ভাস্কো দা গামার মনে হয়েছে যে এখানে বইয়ের ব্যবসা করা যাবে, তাহলে সেই ডাইভার্সিটি নিয়ে আফ্রিকা এখন কেন পাচ্ছে না? তারা বলছে এই ডাইভার্সিটির জন্য এটা অসম্ভব, কিন্তু আমি তো মনে করি এই ডাইভার্সিটির জন্যই আফ্রিকাকে বিশ্বের দরবারে বড় করে তুলে ধরা সম্ভব। আমি যাচ্ছিলাম বামাকো থেকে, যে গল্পটা বলছি এখন, মালিতে যাচ্ছি বামাকো থেকে গাও রিজনে, সাহেল রিজন ধরে যাওয়ার পথে আমি একটা জায়গায় দূরে দেখছি একটা পাহাড়, সেই পাহাড়ের নিচে হঠাৎ করে পানি দেখলাম, তারপরে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে। আমি তো ওখানে কমান্ড করছিলাম, বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী ছিল, মাথার উপরে মিশরের একটা হেলিকপ্টার ছিল। তো আমি হঠাৎ করে বিশাল কনভয়কে বললাম, হল্ট, সব থামো। আমি ওই পাহাড়ের নিচে ওই পানি কেন কোত্থেকে আসলে এই মরুভূমির মধ্যে, আই ওয়ান্ট টু সি দিস, আমি দেখতে চাই। তখন বিরাট বড় রাখালের দল 6 মাসের জন্য চলে যাচ্ছে, মানে তারা যাচ্ছে হচ্ছে নাইজার নদীর দিকে, কারণ সামনে খরা আসবে, এই সময় গরু উট এগুলো নিয়ে বেঁচে থাকা যাবে না। 1200, 600, 700 রাখালদের সাথে আমি কথা বলেছি, এবং আমার ওই সময় মনে হয়েছে পৃথিবীতে যত নবী তার বেশিরভাগই কেন ছিলেন, শেফার্ড ছিলেন। তখন আমার মনে হয়েছে শেফার্ড তো দার্শনিক হওয়ার কথা, শেফার্ড একজন দার্শনিক হওয়ার কথা। এই যে রাতের পরে রাত মরুর জ্যোৎস্না মরুভূমির সাথে জ্যোৎস্নার আলো কাটা গাছের সাথে কি ভাষায় কথা বলে, এটা তো আমি দেখে এসেছি আফ্রিকাতে। এটা তো শক্তি, মানুষের
এই অনুভবটা তো শক্তি হওয়ার কথা ছিল এই ডাইভার্সিটির কারণে, এই প্রকৃতির কারণে, সেটা তো হলো না। তো আমি বললাম যে আমার 2 অফিসার ছিলেন, একজন ডাক্তার আর একজন কমিউনিকেশন অফিসার, দুজন মেজর ছিলেন। বললাম চলো যাই। গার্ড টার্ড সব আসছে, আমি হাঁটা শুরু করেছি পুরা কনভয়কে হল্ট করে, হেঁটে 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 কাছে গিয়েছি। আনবিলিভেবল যে দৃশ্যটা আমি বর্ণনা করতে চাচ্ছি। পাহাড়ের নিচে একেবারে, সেই পাহাড় বন জঙ্গলে ভর্তি না, কাটা গাছে, কাটা গাছ আছে, সবুজ সবুজ একটু লাগছে, কোথাও কোথাও নাড়া পাহাড় মনে হচ্ছে। পানি নিচে এসেছে, সেই পানিতে হাজার হাজার পায়ের দাগ, মানে গরু উট সবগুলো সেখানে গিয়ে পানি খায়। কিন্তু যেখান থেকে মাটি একটু ভেজা ভেজা হয়েছে সেখানে বিচিত্র ধরনের গাছ, সেই গাছগুলোতে একটা মনে হচ্ছে পানি পানি পাতার মতো, মনে হচ্ছে শিশির লেগে আছে। আবার কোনো কোনোটা হচ্ছে নীল নীল আকাশের নিচে সবুজ পাতার সাথে নীল মেশে আছে। একটা গাছের নিচে আমি ফল দেখে দেখে ঘুরে বেড়াচ্ছি। একটা গাছের নিচ থেকে যাওয়ার পরে ওখানে বেশ কয়েকটা গাছ জোড়াজুড়ি করে আছে, আমাদের মাথার উপরে উঠেছে গাছগুলো অনেক। কাটা গাছ তো এত বড় হয় না, গাছগুলো চিনিও না। কিন্তু ওই যে 100 ইয়ার্স অফ সলিটিউডের যে দৃশ্য ছিল, উর্সুলা মারা যাচ্ছে, শহরের প্রজাপতির বৃষ্টি হচ্ছে, আমার মনে হলো হঠাৎ করে লক্ষ লক্ষ প্রজাপতির ঝাঁক আমার গা ছুঁয়ে আকাশ বাতাস ঘুরিয়ে উড়ে 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 চলে যাচ্ছে। এবং এত প্রজাপতি, আমার মনে হচ্ছিল যে 100 ইয়ার্স অফ সলিটিউডে মানে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কোনো অবান্তর দৃশ্য আঁকেননি। এটাই হচ্ছে লাতিন আমেরিকা ছিল বাস্তব, আমি যে আফ্রিকা দেখলাম সেটাই বাস্তব। এত বড় দৃশ্যকল্প, এত সুন্দর দৃশ্যকল্প, এটা তো বড় শক্তি, বড় অনুভবের জায়গায় প্রথিত করে দেওয়ার কথা জনগণের হৃদয়ের মাঝখানে। খুবই চমৎকার, খুবই কই হলো চমৎকার। না তো, সে কারা পারলো না, এটা পারলো না হচ্ছে সেই সন্তান, যে সন্তানরা তাদের নেতৃত্ব দিচ্ছে, তাদের নেতৃত্বের দুর্বলতার কারণে হলো না। এই বৈচিত্র্যকে শক্তি হিসাবে আফ্রিকা ব্যবহার করতে পারলো। এই প্রাকৃতিক বৈচিত্র্য, এই ভাষার বৈচিত্র্য, এই অনুভবের বৈচিত্র্য, এই মানে সবকিছুর বৈচিত্র্য, এই সংস্কৃতির বৈচিত্র্য, গানের বৈচিত্র্য। আমি আইভরি কোস্টে যখন ছিলাম, সন্ধ্যাবেলায় গানের পার্টি হচ্ছে, এখানে সেখানে গান 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 হচ্ছে, সবাই নাচছে, মদ খাচ্ছে। ওই যে মদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে, বুথ করে রেখেছে, নাচো খাও মরে যাও। হ্যাঁ, তো তাদের কি ভরাট গলা, ওই বেজ না, ওই তাদের গলা যে বেজটা, শিল্পীদের, গ্রাম্য শিল্পী তারা, শহরের শিল্পী, যে বেজ, যে মাইকে যে বেজটা আমি পেয়েছি, আমার মনে হয়েছে এ তো বিশ্বের সেরা শিল্পী হওয়ার কথা ছিল। হয় না কেন? কেন হয় না? কারণ সেই স্পন্সরশিপ নাই, তাকে তুলে আনার ব্যাপার নাই। আমার উত্তর মনে হয় আমি দিয়েছি। হ্যাঁ, ভাই ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছেন। তো এবার একেবারে আপনি মূলত ঔপন্যাসিক, আমি ওই জায়গাটা থেকে একটু প্রশ্ন করতে চাই যে ধরুন আফ্রিকি সাহিত্যের অন্যান্য যে জানরাগুলো আছে, প্রকরণগুলো আছে, যেমন কবিতা বলুন, মহাকাব্য বলুন, উপন্যাস বলুন, নাটক বলুন, এগুলোর মধ্যে যেমন ধরুন কবিতা, ছোট গল্প, সে অর্থে কিন্তু আমরা অত বিকশিত যে হয়েছে দেখি না। কিন্তু উপন্যাস, বিশেষ করে আধুনিক আফ্রিকি সাহিত্যে এবং ইউরোপের প্রভাবে উপন্যাসের যে জানরা, এটা তো ইউরোপিয়ানরাই নিয়ে এসছে আফ্রিকায়। তো এই যে উপন্যাসের যে বিকাশ এবং যে বিস্তার, এর পেছনে কারণটা কি? এই যে নাকি ক্ষোভের কথা, রাগের কথা বা ইতিহাসের কথা বলতে গেলে উপন্যাসটাই সবচেয়ে বেশি প্রভাবশালী জানরা মনে হয় অন্যান্য জানরার চাইতে, যে রাগের কথা, ক্ষোভের কথা, দুঃখের কথা উপন্যাসেই অন্যান্য যে প্রকরণগুলো আছে তার চাইতে বেশি ভালোভাবে বলা যায় বলেই কি উপন্যাসের এত বিস্তৃতি আমরা দেখছি? আপনার কি মনে হয়? আপনিও তো উপন্যাসিক, নামকরা উপন্যাসিক, আপনার অনুভূতিটা কি? জি, এই ধন্যবাদ এলাম ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে উপন্যাস তো একটা বিস্তৃত জীবনকে ধারণ করে। গল্প গল্প ছোট গল্প যেটা করতে পারে না, ছোট গল্প হয়তো কাব্যিক হতে হয়,
এটার অন্যরকম ব্যঞ্জনা থাকতে হয়, বড় জীবনকেই ধরে ছোট ভাষায়, কিন্তু অল্প ভাষায়। সেটা মেটাফোর, আইরনিটা অনেক শক্তিশালী হতে হয়, কিন্তু ডিটেলিং এর জন্য উপন্যাস প্রয়োজন। আপনি যদি এখন আমি উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং উপন্যাস, নোবেল পুরস্কার পেয়েছে। সেটাও কিন্তু প্রথম দৃশ্যে আমরা দেখছি যে একজন মহিলা খুন হয়েছেন, যিনি নায়িকা, ফার্স্ট পার্টি খুন হয়েছেন। কে খুন করেছে? স্বীকার করছে যে হচ্ছে একটা নিগার, একজন তার সাউথ আফ্রিকান পটভূমিতে, যেটা ব্রিটিশ কলোনি, সেখানে সেই ভদ্রমহিলাকে খুন করেছে হচ্ছে তার বাড়ির কাজের ছেলে, এবং উনি অনেক কাজের ছেলে বদলাতেন একটার পর একটা। টমি মরিসন কেন এই প্রেক্ষাপটটা নিলেন? তিনি সেখানকার দেখেছেন যে উপন্যাসটাতে এটাকে যত 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 উপকরণ, যত বৈচিত্র্য রয়েছে, এবং এটার যে মেটাফরিক্যাল ব্যাপারগুলো রয়েছে, এটার ভিতরে যে মনস্তত্ত্ব, যেটা আফ্রিকার মনস্তত্ত্ব দেখা যাচ্ছে যে কাজ করছে। একটা নিগার ছেলে তার বাড়িতে কাজ করছে, কিন্তু তার ভিতরে বোঝা যাচ্ছে না চোখ মুখ দেখে অনেক কিছু, কিন্তু তার ভিতরে যে যুগ যুগ ধরে অপারেশনের কারণে যে মনস্তত্ত্ব তৈরি হয়ে আছে, যে দ্বন্দ্ব তৈরি হয়ে আছে, সেই দ্বান্দ্বিক জায়গাটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু উপন্যাসটা একটা অপরিহার্য অঙ্গ হিসেবে তিনি গ্রাস ইজ সিঙ্গিং চলে আসলো। আবার যদি নাদিম গর্নিমারের আপনি উপন্যাস দেখেন, বা নাগিব মাহফুজের, সেটাও কিন্তু মানে কি যেন একটা উপন্যাস আছে নাদিম গর্নিমার, খুব সুন্দর একটা উপন্যাস, আমার নামটা হঠাৎ করে মনে পড়ছে না, খুব সম্ভবত প্যালেস অফ ডিজায়ার। প্যালেস অফ ডিজায়ার যদি তো এই উপন্যাসগুলোতে যত ভাবে আফ্রিকাকে, আফ্রিকার মনস্তত্ত্বকে, আফ্রিকার অপারেশনের কারণে মানুষের ভিতরের যে বেদনাকে তুলে আনা গেছে, সেটা কিন্তু আসলে কবিতা বা গল্পে আনা যাবে না, কারণ আফ্রিকার ইতিহাসের ভিতরে সত্যিকার অর্থে বড় ধরনের মানবার্থী লুকিয়ে রয়েছে, বড় ধরনের ক্ষত রয়েছে, বড় ধরনের আঘাত রয়েছে। সেই আঘাত, যে আঘাতটা উপরে হয় কি, একটা তরবারি দিয়ে একটা কেটেছে একটা জায়গায়, কিন্তু উপরে চামড়া, কিছু বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। তার নিচে একটা বড় ক্ষত বয়ে বেড়াচ্ছে একজন, আস্তে করে চামড়াটা তুললে দেখা যাবে যে পুরা দগদগে একটা ঘা। আফ্রিকা কিন্তু সেইটাকে আবিষ্কারের জন্য কবিতা, ছোট গল্প যথেষ্ট নয়, প্রয়োজন হচ্ছে উপন্যাস। এবং সেই কারণে, এবং আমার আমার কেন যেন মনে হয় একসময় বিশ্ব সাহিত্যের কেন্দ্রটা ইউরোপ থেকে তো ঘুরে যাচ্ছে, লাতিন আমেরিকার দিকে গিয়েছে এখন, এবং আমার কেন যেন মনে হয় লাতিন আমেরিকা থেকে এখন এই বিশ্ব সাহিত্যের কেন্দ্রটা ঘুরে যাবে আফ্রিকাতে। কারণ হচ্ছে আফ্রিকায় যে ধরনের অপারেশন হয়েছে, যে ধরনের এখনো যে ধরনের দাঙ্গা, যে ধরনের মানবার্থী, যে ধরনের খুন, এই সবকিছু মিলিয়ে, আবার যে ধরনের ভূমি রয়েছে, যে ধরনের উপাদান রয়েছে, আফ্রিকা সাহিত্যের হচ্ছে উর্বর ভূমি। সেই জন্য সাহিত্যের কেন্দ্রবিন্দুটা আফ্রিকার দিকে ঘুরে যাবে, এবং সেই কেন্দ্রবিন্দু হবে উপন্যাস। আর এখনকার উপন্যাসে আপনি যদি গ্রিন পাম ট্রিজ এর দ্য হেরেটা মুলারের দ্য গ্রিন পাম ট্রিজ দেখেন, ছোট্ট একটা উপন্যাস, কিন্তু এটা কিন্তু পুরোটা কবিতা। উপন্যাস কবিতার আবহকে যদি আরো ধারণ করে, সেটা আরো শক্তিশালী হবে, এবং আমার মনে হয় সেটাই হবে ভবিষ্যতে। ধন্যবাদ রাফি ভাই। এবার আমি একটু একটা বিষয়ে আপনার মনোযোগ, আপনি জানেন যে আফ্রিকি সাহিত্য চর্চা আমাদের দেশে কিন্তু নতুন নয়, তবে এটাও সত্য যে পর্যাপ্ত না। যেমন ধরুন 1935 সালের 3 অক্টোবর মুসোলিনি যখন ইথিওপিয়া আক্রমণ করে, রবীন্দ্রনাথ কিন্তু তখন তার বিখ্যাত কবিতা আফ্রিকা লিখলেন, এবং সেই আফ্রিকা কবিতা আমার মনে হয় যে আপনারা সবাই পড়েছেন। আমি দু একটা লাইন পড়তে চাই। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে।
আমি প্রথম কয়েকটা লাইন পড়লাম। এছাড়া বুদ্ধদেব বসু আফ্রিকাকে অন্ধকার বলেননি, তিনি বলেছেন ছায়াচ্ছন্ন আফ্রিকা। তার ছায়াচ্ছন্ন হে আফ্রিকা নামে একটা কবিতাও আছে। আমাদের এই অংশে পাকিস্তানের শাসন আমলেও 60-এর দশকেও বাংলা একাডেমির উদ্যোগে পরিক্রম নামে একটা পত্রিকা বের হতো, যেখানে হাসান আজিজুল হক প্রবন্ধ লিখেছিলেন আফ্রিকার উপরে, সৈয়দ শামসুল হক লিখেছেন, আহমেদ হুমায়ুন লিখেছেন। এছাড়া বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান, উনি প্রবন্ধ লিখেছেন। স্যাঙ্গরের উপর তার বেশ প্রবন্ধ আছে। অধ্যাপক কবির চৌধুরী আফ্রিকার কিছু কবিতা অনুবাদ করেছেন, কবি আসাদ চৌধুরী অনুবাদ করেছেন। এই যে আফ্রিকার চর্চা আমাদের দেশে কিন্তু আজকে নতুন নয়, হয়ে আসছে, কিন্তু কেন জানি পর্যাপ্ত চর্চা বা চর্চার পরিবেশ এখনো তৈরি হয়। এর পেছনে কারণটা কি বলে মনে হয়? খুব সংক্ষেপে উত্তর চাচ্ছি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনার কি এই আফ্রিকা চর্চার প্রতি অনীহার পেছনে আমাদের এখানকার কি কারণ থাকতে পারে? এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আফ্রিকা সম্পর্কে অজ্ঞতা এবং আফ্রিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা। আমাদের এখানে ছোটবেলা থেকেই বই পুস্তকে যেভাবে আমরা জেনে এসেছি আফ্রিকাকে, আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন, আফ্রিকায় সাপ, বড় বড় পাইথন, তারপরে হচ্ছে এই এই ধরনের একটা দৃশ্যকল্প আমাদের চোখে ভেসে আছে। সুতরাং আফ্রিকার সব জানা শেষ হয়েছে। এক মানে এক এক দাগে আমরা আফ্রিকাকে এঁকেছি। এই এক দাগে আঁকার কারণে এটার প্রতি আগ্রহটা, এটার যে ডাইভার্সিটি, এই অধ্যয়নটা কমে গিয়েছে। কিন্তু আমার কেন যেন মনে হয় ইদানিং আবার এই আগ্রহটা তৈরি হচ্ছে। সেটা হতে পারে আমার ধূসর স্বপ্নের শাসনরা একটা বড় ভূমিকা আমার কেন যেন মনে হয় এখানে রেখেছে। আর একটা কারণ হতে পারে, কারণ শাসনরা অনেক পাঠক আছে, এটা অনেক এডিশনও হয়েছে। ইভেন শাসনরার এটা আমি অনেক সময় বুক ফেয়ারে যখন ইয়ে দিয়েছি, অটোগ্রাফ দিয়েছি, আমি দেখেছি যে ওই নীলক্ষেতের পাইরেটেড কপিতে অটোগ্রাফ নিতে আসে। তো আমার কেন যেন মনে হয় যে আফ্রিকা সম্পর্কে দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে বদলাবে। তাছাড়াও আপনারা যে কাজল বন্দ্যোপাধ্যায় স্যার, আপনি আফ্রিকান সেন্টার নিয়ে যে কাজ শুরু করেছেন, এগুলোর একটা প্রভাব পড়ে। একটা সময় মানুষের ধারণা স্পষ্ট হবে। আর আরেকটা ব্যাপার কি, জাতি হিসেবে আমরা অনুসন্ধানহীন, অনুসন্ধিৎসু নই। আমাদের এই জায়গাটা, জ্ঞানের জায়গাটায় ঢুকতে আমাদের খুবই কষ্ট। আমরা ওই হয়েছে কি, বিড়াল মেও 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 মেও, এটা খারাপ ভাবে বলি, মিউ মিউ শব্দ করছে বিড়াল, এখন তারপরে চা খেতে খেতে গন্ডগোল হচ্ছে বাড়ির মধ্যে। হ্যাঁ, তো উপন্যাসে আমরা এইসব খুঁজে বেড়াই, বিড়ালের মেও মেও শব্দ, বাড়িতে যা দেখি এইসব। কিন্তু কল্পনা দিয়ে একটা জগতে প্রবেশ করার জন্য মেধা মননের যে মিথস্ক্রিয়াটা দরকার, এখন আমার তো কি বলে, এই মিথস্ক্রিয়া না হলে তো আমি কল্পনাকে আমার ডেভেলপ হবে না। সেই জায়গা, এর আরেকটা কারণ হচ্ছে আমাদের হালকা বই পড়াও একটা পিছনে বড় ভূমিকা রেখেছে। হালকা বই পড়ার কারণে হয় কি, একটা সময় সেই পাঠক থেকে খারিজ হয়ে যায়। সিরিয়াস বই না পড়ার কারণে তার বা ওই তখন আর ওগুলো পড়তে পারে না। এই কয়েকটা কারণ মিলে আফ্রিকান সাহিত্য সম্পর্কে এই ভ্রান্ত ধারণা, হালকা বই পড়া, অনুসন্ধানহীনতা, পাঠক হিসাবে মানুষের এক ধরনের অজ্ঞতা রয়ে যাওয়া, এই সব কিছু মিলে আমাদের লেখকদেরও দায় রয়েছে এটা নিয়ে অনুষ্ঠান করা বা অন্য কিছু করা। এটা হয়নি। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই ইলহাম ভাই, এবং আপনার সিটি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টকে। এটা একটা মাইল ফলক হয়ে থাকবে যে আফ্রিকার সাহিত্য নিয়ে এবং আফ্রিকার সাহিত্যর ব্যাপার নিয়ে এত বড় একটা সেশন আপনারা করলেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমরা ইউরোপকে এত জানি, আমেরিকাকে এত জানি, কিন্তু ইউরোপ আমেরিকার থেকে আফ্রিকার সাহিত্য কিন্তু অনেক সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। এটা সূত্রপাত ঘটালেন আপনারা। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, ধন্যবাদ। আসলেই আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য শুনলাম। আমি আর একটা বিষয় জানতে চেয়ে আমাদের এই অনুষ্ঠানের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, প্রশ্নোত্তর সেশন, সেখানে চলে যাব এবং তারপরে অনুষ্ঠানের সমাপ্তি হবে। আমি আরেকটা বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। তার আগে আপনার যে উত্তর আপনি করলেন সেটার সূত্র ধরে বলি যে আসলেই চিনু আচেবে বলেছিলেন যে শিকারের ইতিহাস যদি শিকারী লেখে, হ্যাঁ, শিকারের ইতিহাস যদি শিকারী লেখে,
তাহলে তো সে তাকে হিরো বানিয়েই লিখবে। কিন্তু কিন্তু আফ্রিকার সময় এসেছে যে আফ্রিকা যে শিকার, এই আফ্রিকাকেই লিখতে হবে তার ইতিহাস। তো আমরা মনে হয় যে মানে ঔপনিবেশিক মনস্তত্ত্বের যারা অনেকেই লিগেসি বহন করছি, তারা ওই শিকারীর কাছ থেকে আফ্রিকাকে জেনেছি তো বা জানছি তো, সে কারণে হয়তোবা আফ্রিকার বিষয়ে আমাদের মনোযোগে কিছুটা খামতি আছে। তো শেষ প্রশ্ন আপনার কাছে আমি করব যে আপনি আফ্রিকার প্রেক্ষাপটে 2টি উপন্যাস লিখেছেন, এবং আমাদের আফ্রিকার আলো যে পিরিয়ডিক্যাল আমরা বের করি সেন্টার থেকে, এই একটা সংখ্যা এই মাসেই বেরোবে। তো সেখানেও আপনি লিখেছিলেন পশ্চিম আফ্রিকার পথ এবং প্রান্তর, এবং সেখানে প্রচুর তথ্যে ঠাসা একটা আপনার প্রবন্ধও বলবো, আমি স্মৃতিকথাও বলবো, কারণ এর 2টা বৈশিষ্ট্যই আমি তার মধ্যে পেয়েছি। তো আফ্রিকা বিষয়ে লেখার পেছনে আপনার প্রণোদনা কি? আপনি যখন লিখেছেন তখন কিন্তু আপনি একজন সরকারি কর্মকর্তা, বিশেষ বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, সেটা তো লেখার ঝুঁকি নিশ্চয়ই আছে। তো আপনি কোন জায়গা থেকে, কোন দায়বদ্ধতা থেকে ভাবলেন যে আফ্রিকাকে নিয়ে, আফ্রিকার রিয়েলিটিস নিয়ে আমার লেখা উচিত? জাস্ট এই প্রশ্নের পরে আমরা প্রশ্ন সেশন। হ্যাঁ এলাম ভাই, এটা আসলে আফ্রিকার দৃশ্যকল্প আমাকে বেশি প্রভাবিত করেছিল। আমি তখন খুব তরুণ একজন অফিসার। আমি দেখছি সামনে আমি যে রুমে থাকতাম, তার থেকে দূরে একটা বাড়ি। কিছুদিন পর পর অনেকগুলো পরিত্যক্ত বাড়ি ঘাসে ঢেকে যাচ্ছে। ওই বাড়িটার সামনে একটা বড় আম গাছ। সেইখানে তার আম গাছের সামনে বসে একজন মা তার মেয়ের মাথায় ওই যে বিনুনি কাটছে, এবং অলস ভঙ্গিমা একটা কুকুর শুয়ে আছে, এবং এই কুকুরটা শুয়ে থাকার অলস ভঙ্গিমার সাথে তাদের জীবনের যে অলস ভঙ্গিমা বয়ে যাওয়ার সময়, এটা একটা অদ্ভুত মিল রয়েছে। এই দৃশ্যটা দেখে হঠাৎ করে আমি কেমন যেন হয়ে গেলাম, এবং আমি কখনো কলম ধরিনি লেখার জন্য, আমি শুধু পড়েছি। আমি খুব পড়ুয়া, আমি পড়তেই ভালোবাসতাম, আমি সারা জীবন পাঠকই থাকতে চেয়েছিলাম। এই দৃশ্যটা আমাকে লিখতে উদ্বুদ্ধ করলো। তারপরে একটা নদী ছিল এই গ্রামটার পিছনেই, মুখ ঢাকা একটা নদী, সেই নদীটার নাম ছিল লেজিও নদী। এই নদীটা, তারপরে হচ্ছে পাহাড়ি পাহাড়ি একটা ভূমি, আমি বলবো যে আফ্রিকার প্রকৃতি প্রথমে আমাকে যেহেতু প্রভাবিত করেছিল, এবং পরবর্তীতে এত সুন্দর এই প্রকৃতিটার ভিতরে যে মানুষগুলা বাস করে, তাদের জীবনের যে চরম ধরনের তারা বঞ্চিত, তাদের সম্পদ থেকে তারা বঞ্চিত, এটা আমাকে বেদনাহত করেছিল। আমার মনে হয়েছিল না, আমাদের জাতি যেভাবে বঞ্চিত হয়েছে কলোনাইজেশনের দ্বারা, আফ্রিকাকে নিয়ে লিখলে আমাদের কথাও লেখা হয়ে যায় ব্যাপকভাবে। আমরাও কলোনাইজড হয়েছিলাম। এটাও একটা জাতিগোষ্ঠীর গল্প। চিনুয়া আচেবে সেজন্য বলছিলেন যে আমার গল্পটা পড়ে অন্যান্য জাতিরও মনে হয় যে এটা আমাদেরও কথা। সো আমার মনে হয়েছিল আফ্রিকার এই যে কলোনাইজড যে জনগোষ্ঠীর কষ্টের কথা, এটা যদি আমি লিখি, তাহলে এটা আমরাও ঠিক এইভাবেই আমাদের সম্পদ দ্বারা থেকে, আমাদের অধিকার থেকে, আমাদের ভাষা থেকে, সবকিছু থেকে বঞ্চিত হয়েছিলাম। ফরাসি ভাষা আমি প্রথমে বলছিলাম, সবাই কথা বলে, তাদের আদি ভাষা খুঁজতে গিয়ে আমি দেখছিলাম পেত্তি ভাষা, সেই ভাষা ভুলে গিয়েছে। ওই যে বনের ভিতরে কর্নেল ফলব্যাক, সেখানে তিনি চকচকে বাহারি জিনিসপত্র নিয়ে এসেছেন, সেই জিনিসগুলো এক রাজা ছাড়া, উপজাতির রাজা ছাড়া সবাই তাদের ভাষা দিন দিন ভুলে যাচ্ছে। বিদেশিদের আনা জীবন উপকরণে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই উপকরণ কি আমাদের জন্য প্রযোজ্য নয়? আজকে আমি বাঙালি সন্তান, আমাদের মধ্যে কত ডিভাইডেশন, আমাদের ব্রেনটা কত ভালো মতো ব্রেন ওয়াশ করা হয়েছে। আমরা আমার ভাষা, আমি আমার মায়ের পোশাকে আমি আমার নারীদেরকে দেখতে শ্রদ্ধা জানাই, আমার মাকে যেভাবে দেখেছি, আমার সংস্কৃতিকে যেভাবে দেখেছি, এর রুট কোথায়। কিন্তু সেটা কিভাবে দেখুন আস্তে আস্তে আমাদের ইতিহাস চর্চা নাই, আমাদের এই যে অপারেশন গুলো সেগুলোর দিকে খেয়াল নাই। তারপরে হচ্ছে এই যে আপনি একটা সুন্দর কথা বলেছেন, ৭১-এর আগে যেন হিস্ট্রি নাই কেন? জয়াপীর যখন এসেছিল ৮ম শতাব্দীতে, তখন থেকে তো আমি ত্রিমোহিনী এই কষ্টে লিখেছি।
ওই প্রথম কষ্ট ছিল আমার আফ্রিকা, দ্বিতীয় কষ্ট ছিল আমাদের বাঙালি জাতির শিকড়, যেটা আমরা ভুলে গেছি। তার জন্য আমি 500 পৃষ্ঠার উপন্যাস ত্রিমোহিনী লিখেছিলাম, আপনি যেটাকে মহাকাব্যিক উপন্যাস বলেন। এই দুইটা কিন্তু আমার প্রথম ফার্স্ট উপন্যাস 200 স্বপ্নের সাসন্দ্রা, সেকেন্ড কিন্তু ত্রিমোহিনী। একই কষ্ট থেকে দুইটা উপন্যাসের সৃষ্টি, দুইটা জাতিগোষ্ঠীকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ রাফি ভাই। আসলেই একজন লেখকের তো সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা থাকে, সেখান থেকেই আপনি লিখছেন। আমরা খুব খুশি হয়েছি, আপনার আলোচনায় আমরা ঋদ্ধ হয়েছি। আর আফ্রিকার সাহিত্য শুধু সাহিত্য নয়, আফ্রিকার সাহিত্য হলো তাদের কণ্ঠস্বর। যেমন আপনি হার্ট অফ ডার্কনেসের উদ্ধৃতি দিয়েছেন, যেখানে মার্লো সাদা চামড়ার মার্লোই শুধু কচকচ করে কথা বলছে, অথচ ওখানকার কঙ্গোর কোনো মানুষের কণ্ঠে আমরা কিছুই শুনছি না। যেন আফ্রিকার কোনো ভাষা নেই, বলার কিছু নেই। আফ্রিকার গল্প মার্লোদের মতো যারা ইউরোপীয় তারা বলবে। সেই জায়গা থেকে, সেই ডিসকোর্সকে চ্যালেঞ্জ করেই আফ্রিকার সাহিত্যের কাউন্টার ডিসকোর্স হিসেবে আবির্ভাব এই বিশ্ব সাহিত্যে। কাজেই বিশ্ব সাহিত্যে আফ্রিকার সাহিত্য একটা বড় এবং শক্তিশালী স্থান দখল করে আছে। এবং যে সাহিত্যে নোবেল জয়ী ওলে সোয়িঙ্কা আছেন, যেখানে চিনোয়া আচেবে আছেন, যেখানে চিমামান্ডা নগুজি আছেন, যেখানে সেইমবেন ওসমান আছেন, সেই সাহিত্য অবশ্যই বিশ্ব সাহিত্যের একটা শক্তিশালী এবং পার্মানেন্ট জায়গা দখল করে আছে বলেই আমরা বিশ্বাস করি, এবং তা আমরা প্রতিনিয়ত তার প্রমাণ পাচ্ছি। এবার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ যে অংশ, যেটা আমাদের এই সাহিত্যালাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো